হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টে রেট অ্যান্ড টাইমের ওপরে আমাদের যে বিগত বছরে যা যা প্রশ্ন পড়েছে সেগুলো আমি তোমাদের দুটো ভিডিওতে কভার করব, ঠিক আছে? তো আজকে তার ফার্স্ট পার্ট, প্রথমে একটু বেসিক বলবো, তারপর তোমাদের সরাসরি আমি কোশ্চেন্সে চলে যাব, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা তোমাদের বলেছে, প্রশ্ন দিয়ে বেসিক বোঝাবো, চিন্তা নেই। বলেছে একটা নির্দিষ্ট আরেকটা জিনিস, আমরা কিন্তু প্রশ্ন সলভ না করেও অ্যান্সার দিতে পারি। কীভাবে, সেটা এই প্রশ্ন দিয়ে দেখতে পাবে, খুব ইজিলি আমরা অ্যান্সার দিতে পারবো। দেখো, বলছে একটা নির্দিষ্ট অর্থ বার্ষিক 10% যৌগিক সুদে বিনিয়োগ করা হলে 2 বছরের শেষে এর পরিমাণ হচ্ছে এত, অর্থাৎ 10,164 টাকা। যেখানে সুদ বার্ষিকভাবে সংযোজিত হয়, তাহলে প্রাথমিকভাবে বিনিয়োগ করা অর্থ কত ছিল? অর্থাৎ প্রাথমিকভাবে বিনিয়োগ করা অর্থ বলতে কি, প্রথমে কত অর্থ বিনিয়োগ করা হয়েছিল, মানে প্রিন্সিপালের কথা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। ক্লিয়ার? দেখো, এই ধরনের প্রশ্নে আমরা রেটকে নিয়ে খেলবো। কাকে নিয়ে খেলবো? রেটকে নিয়ে খেলবো, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এখানে 10% লেখা আছে, ঠিক আছে? 10% বলতে কি বোঝায়? 10/100 কাটাকুটি করলে হয় 1/10। তো এই যে নিচে যেটা লেখা থাকে, এই যে নিচে, এইটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ আসল। আর ওপরে যেটা লেখা থাকে এইটাকে আমরা বলবো সুদ বা ইন্টারেস্ট, ঠিক আছে? তার মানে বেসিক্যালি এখানে যদি আমরা অ্যামাউন্ট খুঁজি, মানে সুদাসল খুঁজি, তাহলে সুদাসল কাকে বলা? সুদ প্লাস আসল। আসল হচ্ছে এইটা, সুদ হচ্ছে এইটা, তাহলে প্রিন্সিপাল হবে তোমাদের 11। ক্লিয়ার হয়েছে আশা করি? প্রিন্সিপাল হবে তোমাদের কি 11। তার মানে এখানে কত বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য বলেছে। তার মানে কী হবে? তার মানে প্রথম বছরে 10টা আমাদের 11 হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় বছরেও 10টা আমাদের কী হবে? 11 হয়ে যাবে। ইয়েস অর নো বলো। প্রথম বছরে কী হবে? ফার্স্ট ইয়ারে কী হবে? 10টা আমাদের 11 হবে, ঠিক আছে? সেকেন্ড ইয়ারও কী হবে? আমাদের 10টা, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার, ঠিক আছে? ফার্স্ট ইয়ারও কী হবে? 10টা 11 হবে, সেকেন্ড ইয়ারও কী হবে? 10টা 11 হবে। তো 10টা 11 হবে বলতে কী বোঝাচ্ছি? মানে বলতে চাইছি, যদি প্রথম বছরে তুমি 10 টাকা ইনভেস্ট করো, সেটা প্রথম বছরের শেষে গিয়ে 11 টাকা হয়ে যাবে। যদি দ্বিতীয় বছরে তোমার প্রথমে থাকে 10 টাকা, তাহলে সেটাও দ্বিতীয় বছর শেষে গিয়ে 11 টাকা হয়ে যাবে। ভালো করে বুঝবে। প্রথম বছরে তুমি যদি 10 টাকা ইনভেস্ট করো, তাহলে প্রথম বছরের শেষে গিয়ে তুমি 11 টাকা পাবে। যদি দ্বিতীয় বছরে তুমি 10 টাকা ইনভেস্ট করো, তাহলে দ্বিতীয় বছরের শেষে গিয়েও তুমি 11 টাকা পাবে। হয়েছে ক্লিয়ার? ওকে। এবার এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সুদের ওপর সুদ। মানে কি? মানে সুদের ওপর সুদ। এবার কি বলেছে দেখো, বলেছে বছর শেষে যে পরিমাণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইটা। কত? এটা হচ্ছে 10,164। দেখো, এইদিকে আমরা যেটা পেয়েছি, এই যে পুরো এইটা, এদিকে আমরা যেটা পেয়েছি, তাকে যদি আমরা এখানে বিয়োগ করে দিই, ঠিক আছে? তাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল প্রিন্সিপাল। তাহলে মোট প্রিন্সিপাল কত ছিল আমাদের? 100। আর এদিকে আমরা যেটা করেছি সেটাকে যদি আমরা গুণ করি, বিয়োগ নয় সরি গুণ, এদিকে যা করেছি তাকে গুণ করলে আমরা প্রিন্সিপাল পাবো, এদিকে যা করেছি তাকে গুণ করলে আমরা কী পাবো? পাবো অ্যামাউন্ট, মোট অ্যামাউন্ট, ঠিক আছে? আমাদের অ্যামাউন্ট 121, অঙ্কে বলছে অ্যামাউন্ট 10,164। অঙ্কে কত বলছে অ্যামাউন্ট? 10,064। মানে 121 ইউনিটের ভ্যালু হচ্ছে 10,164, ঠিক আছে? তাহলে তুমি বলো 1 ইউনিটের ভ্যালু কী হবে? 10,164 বাই 121, বাই 121। ইয়েস অর নো বলে। এবার এইটুকু করার পরে আমরা এইখানে তাকাবো, কারণ আমাদের বলেছে প্রাথমিকভাবে বিনিয়োগ করা অর্থ কত? কত? 100। তো 100 ইউনিটের ভ্যালু কত? এটা আমাদের উত্তর হবে। তো 100 ইউনিটের ভ্যালু কত? বেসিক্যালি কী করবো, এর সঙ্গে আমরা 100কে গুণ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার তোমরা বলবে স্যার এই জায়গাটাই তো টাফ, এখানটা আমরা কী করে গুণ ভাগ যোগ বিয়োগ করবো? একটা জিনিস খেয়াল রাখো, 121 আছে, ওপরে তোমাদের এমন একটা সংখ্যা আছে যেটা লাস্টে 4 আছে। তুমি বলে 121কে কত দিয়ে গুণ করলে লাস্টে 4 আসতে পারে? আর কিছু না হোক, সেই সংখ্যাটা লাস্টে কিছু না হোক 4 তো থাকবেই। আর আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা যখন 100 সঙ্গে গুণ হবে, তখন লাস্টে দুটো জিরো তো আসবেই, লাস্টে দুটো জিরো তো আসবেই, মানে 4 আর দুটো জিরো, এইটা হচ্ছে লাস্টে থাকবে। তো একটাই অপশান আছে, দেখো বি, এটাই কারেক্ট অপশান, ঠিক আছে? অর্থাৎ এখানে এটা ছিল 84, আর এটা হয়ে যাবে 8400। বোঝা গেল? অর্থাৎ এই ভাগটাকে কিন্তু আমরা এড়াতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য অপশান। ক্লিয়ার হয়েছে? গুড টু গো। চল নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট প্রশ্নটা দেখো, তোমাদের যেরকম 1 নম্বরে করলাম সেম টাইপের প্রশ্ন, এটাও কিন্তু 2022-এ পড়া প্রশ্ন দেখতে পাচ্ছ, 12/6/2022-এ পড়েছে। বলেছে রাহুল একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের জন্য বার্ষিক 60% যৌগিক সুদে বিনিয়োগ করেছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে বিনিয়োগ করেছে। রাহুল একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের জন্য বিনিয়োগ করেছে, টাইম কত আমাদের? 2 ইয়ার, ঠিক আছে? আর কি বলছে, যদি 2 বছরের শেষে মোট এত টাকা সুদ পায়, দেখো এখানে সুদ বলে দিয়েছে, সুদাসল নয়, সুদ বলেছে, তাহলে তিনি শুরুতে কত টাকা বিনিয়োগ করেছিলেন? তা আমরা দেখতে পাচ্ছি সবসময় রেটকে নিয়ে খেলবো।
দেখো এখানে কত আছে, এখানে আছে 60%। 60% বলতে কী বোঝায়, 60/100 কাটাকুটি করলে কী হয়, 3/5। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমাদের সুদ বা ইন্টারেস্ট। তাহলে তুমি এখানে লেখো অ্যামাউন্ট কত হবে, তাহলে অ্যামাউন্ট হবে তোমাদের 5 + 3 8। ঠিক আছে, অর্থাৎ আমি আগেরবার তোমাদের করেছিলাম যে এখানে আমরা 5 লিখব আর এদিকে আমাদের 8 লিখতে হবে। 5 হচ্ছে প্রিন্সিপালের ঘর, 8 হচ্ছে অ্যামাউন্টের ঘর। 2 বছরের জন্য তো প্রথমবারে 5 থেকে 8 হবে, পরের বারেও 5 থেকে আমাদের 8 হবে। তো গুণ করে এটা কত দিচ্ছে, এটা দিচ্ছে 25। এখানে গুণ করে এটা কত দিচ্ছে, এটা তোমাদের দিচ্ছে হচ্ছে 64। ঠিক আছে, এইটা কি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আমরা গুণ করলে এখানে কী পাবো, প্রিন্সিপালকে পাবো। আর এখানে আমরা অ্যামাউন্ট পাবো, গুণ করলে আমরা কী পাবো, অ্যামাউন্ট পাবো। তো আমরা এটা জানি অ্যামাউন্ট থেকে আমরা যখন প্রিন্সিপালকে বাদ দিই তখনই তো আমরা ইন্টারেস্ট পাই, আর এখানে সেটাই দেওয়া আছে। তা আমরাও এখানে অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালকে বাদ দিই তাহলে আমরাও এখানে ইন্টারেস্ট পেয়ে যাবো। ঠিক আছে, তো ইন্টারেস্ট এখানে কত হচ্ছে দেখো, এখানে তোমাদের হচ্ছে 9, 2 আর 1 3 মানে 39। ঠিক আছে, এখানে আমাদের ইন্টারেস্ট কত হচ্ছে, সুদ কত হচ্ছে 39। আমাদের 25 আর 64 ধরেছি বলে 39 এসছে, অঙ্কে বলছে 11,700 টাকা। তাহলে এই 39-এর ভ্যালু ডেফিনেটলি 11,700 টাকা। ঠিক আছে, কী জিজ্ঞেস করেছে, শুরুতে কত টাকা বিনিয়োগ করেছে, মানে প্রিন্সিপালের ভ্যালু জিজ্ঞেস করেছে। প্রিন্সিপাল আমাদের কত, 25, এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। ঠিক আছে, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে এখানে, বাই 39 হবে, আর 25 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু 25 হবে। এখানেও আমরা কিন্তু কোনোভাবেই কোনো রকম কোনো গুণ ভাগ যোগ বিয়োগ করবো না, না করে অপশানের সাহায্যে অ্যান্সার দিতে পারি। কী করে অ্যান্সার দিতে পারি, দেখো আমরা ক্লিয়ারলি দেখো এখানেও ভাগ করা খুব ইজি, 13 দিয়ে ইজিলি কেটে যাবে আমরা দেখতে পাচ্ছি। তবুও যদি কারো না ইচ্ছা হয় তখন সে কী করবে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে তোমাদের আছে 7, কত আছে 7। ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এই ভ্যালুটা যখন এই ভ্যালুটাকে কাটবে তখন এখানে 3 আসবে আর 2টো শূন্য আসবে, কারণ 3-এর সঙ্গে 9কে গুণ করলে তবেই লাস্টে 7 আসে। ঠিক আছে, তো কিছু না হোক শেষে একটা 3 আর 2টো 0 তো আসবেই, আর 25-এর সঙ্গে 3 গুণ করলে শেষে 75 আর 2টো 0 তো আসবেই। তবে একটাই অপশানে আছে, ডি অপশান, মার্কেট। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা ইজিলি এটাকে কিন্তু সলভ করতে পারি। এছাড়াও তুমি যদি ভাগ করো তুমি এটাকেই পাবে, আর এটাকেই গুণ করলে তুমি এটাই পাবে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। কিন্তু তবুও আমরা ভাগ করতে গেলে আমাদের একটু হলেও সময় লাগবে, সেটাকে আমরা বাঁচাতে পারি। ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন। দেখো এই অঙ্কটাকে কিন্তু করার দরকারই পড়ে না, আমরা যদি বারবার কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে থাকি তখন করতে 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 আমাদের একটা জেনারেল আইডিয়া ক্রিয়েট হয়। সেই জেনারেল আইডিয়া থেকে এই ধরনের অঙ্কগুলোকে উইদিন সেকেন্ডে পেন অ্যান্ড পেপার না ইউজ করেই সলভ করা যায়। তবুও আমি অঙ্কটাকে সলভ করে দেবো, কারণ আমি জানি অনেকেরই জেনারেল সেই আইডিয়াটা গ্রো করেনি। বলেছে মনীষ বার্ষিক 5% হারে যখন সুদ বার্ষিকভাবে সংযোজিত হচ্ছে। এটার মানে অনেকে বুঝতে পারেন, এটা মানে হচ্ছে ধরো তুমি 2025-এ 1 জানুয়ারিতে একটা টাকা রেখেছো, সেই টাকাটার ওপর যখন সুদ হবে সেটা 2026-এ 1 জানুয়ারিতে গিয়ে হবে। অর্থাৎ টোটাল 1 বছর পরে, 1 ইয়ার পরে সুদটা এর সঙ্গে অ্যাড হচ্ছে। বার্ষিকভাবে সংযোজিত শব্দের অর্থ হচ্ছে 1 ইয়ার পরে গিয়ে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এবার কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখেন, অর্থাৎ 5% হারে যখন সুদ বার্ষিকভাবে সংযোজিত হচ্ছে এই শর্তে তিনি একটা অর্থ জমা রাখছেন। কে, মনীষ রাখছে। 3 বছরের শেষে, অর্থাৎ এইভাবে 1 বছর কেটেছে, তারপর আরেক বছর কেটেছে, তারপর আরেক বছর কেটেছে, এইভাবে 3 বছর কেটেছে। 3 বছর কাটার পরে মনীষ মোট 92,610 টাকা পান। 92,610 টাকা পান মানে এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। টোটাল উনি এই টাকাটা হাতে পাচ্ছেন, মানে এটা কি, এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে সুদ আসল। তাহলে মনীষ কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ মনীষকে প্রিন্সিপাল বার করতে বলা হচ্ছে। কত টাকা জমা রেখেছিলেন বলতে এখানে প্রিন্সিপালটাকেই বার করতে বলা হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, মানে প্রিন্সিপালটাকেই বেসিক্যালি বার করতে বলা হচ্ছে। ইয়েস, বোঝা গেছে আশা করি। চলো এবার তো ভালো করে একটা জিনিস তুমি দেখো এখানে যে, ওকে দেখো এখানে আমাদের পার্সেন্টেজ নিয়ে খেলবো, অর্থাৎ রেট নিয়ে খেলবো। রেট কত আছে আমাদের, 5% আছে রেট কত আছে আমাদের, 5% রেট আছে। ঠিক আছে, 5% রেট আছে। তো 5% শব্দের অর্থ হচ্ছে, আমরা সবাই জানি 5% শব্দের অর্থ হচ্ছে 1/20। কেন, 5/100 করলে 1/20 আসে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে এখান থেকে যোগ করলে আমরা পাচ্ছি 21, এটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট। ঠিক আছে, এবার 3 বছর বলেছে মানে 21-এর কিউব এখানে করতে হবে। এটা বারবার করতে করতে তোমার মাথায় আইডিয়া আসবে, এখানে 21-এর কিউব করলে তবে আমরা অ্যামাউন্ট পাবো। ঠিক আছে, আর 21-এর কিউব তো 92,160 হয় রে বাবা। 21-এর কিউব তো 92,160 হয়।
তা 21-এর কিউব যদি 92 হয় এবং দেখতে পাচ্ছ একটা 0 বসে আছে, তাহলে 20-র কিউব কত হবে? 20-র কিউব কত হবে? দেখো 20 ইন্টু 20 ইন্টু কিউব কত হবে? 8000 হবে। ঠিক আছে, তাহলে 8000 সঙ্গে একটা শূন্য এখানে এক্সট্রা অ্যাড হবে, মানে অ্যান্সার হবে তোমাদের 80,000। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অঙ্ক না করে এটাকে উত্তর দেওয়া যেত। এবার কিভাবে আমি করলাম সেটা একবার বলে দিই। সেটা হচ্ছে প্রথম বছরে তার মানে 20 থেকে 21 হয়েছে, দ্বিতীয় বছরে তার মানে 20 থেকে 21 হয়েছে, তৃতীয় বছরে তার মানে 20 থেকে 21 হয়েছে। এটাই তো আমরা এতক্ষণ ধরে করে আসছি। এটা করলে কত হচ্ছে দেখো 8000, আর এটা মানে 21-এর কিউব কত হচ্ছে 9261। তো এটাতে আমি বলছিলাম এতক্ষণ ধরে। তো 9261-এর ভ্যালু যদি 92610 হয়, মানে জাস্ট একটা 10কে এখানে গুণ করা হয়েছে, তাহলে 8000 যেটা কিনা আমাদের প্রিন্সিপাল আমাদের মতে, তার রিয়েল ভ্যালু কত হবে? 8000, তার সঙ্গে একটা 10 গুণ করলে 80,000। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তবে ইজিলি আমরা কিন্তু এগুলোকে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, অতএব কোনো পেন পেপার ছোঁড়ার এখানে দরকারই ছিল না, আমরা উত্তর করতে পারতাম। বোঝা গেল? চলো নেক্সট, পরের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্নটা ধাঁচ ইজি প্যাটার্নের, কিন্তু প্রশ্নের ক্যালকুলেশন বড় বড় হাতিকেও হার খাইয়ে দেবে। ঠিক আছে, দারুণ প্রশ্নটা সত্যি খুব দারুণ প্রশ্ন। না, এটাকে সলভ কী করে করবো? কি বলেছে দেখো, বলেছে একটি নির্দিষ্ট অর্থ 3 বছরের যৌগিক সুদে বিনিয়োগ করা হয়েছে। প্রথম বছরে 6%, পরের বছরে 12%, তার পরের বছরে 18% হারে সুদ প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে, তো 3 বছরের শেষে অর্থের পরিমাণ 20,000 টাকা হলে মূলধনের পরিমাণ কত? দেখো এখানে আমি তোমাদের জটিল সুদের যে নর্মাল ফর্মুলা আছে সেটাকে ইউজ করে কিভাবে সেটাকে ম্যানিপুলেট করে দ্রুত অ্যান্সার দিতে সেটা দেখাবো। কারণ এখানে তুমি যদি অন্য কিছু করতে যাও তোমার সহজ লাগবে না, জটিল লাগবে। ঠিক আছে, দেখো আমরা জানি জটিল সুদের ফর্মুলা আছে অ্যামাউন্ট মানে সুদ আসল, সেটা ইকুয়াল টু হয় 1 + r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই n মানে হচ্ছে কি, n মানে কত বছর, n মানে কি লিখেও দিচ্ছি এগুলো যদি কারো জানা না থাকে। এই যে n মানে কি কত বছর। ঠিক আছে, এই যে এই p মানে হচ্ছে আসল মানে প্রিন্সিপাল। ঠিক আছে, এই যে এ মানে হচ্ছে সুদ আসল। এই যে এই আর মানে হচ্ছে হার। কিসের হার? ডেফিনেটলি সুদের হার। ঠিক আছে, ওকে, তো ফর্মুলাটাকে এইভাবে লিখে ফেলা যায়। তো এবার দেখো আমরা যদি এই ফর্মুলাগুলোকে বসাই, তাহলে মানে কত দেওয়া আছে, শেষে তুমি কতটা অর্থ পাচ্ছ? 20,000। তো 20,000। ঠিক আছে, প্রিন্সিপাল আমাদের কত? আরে সেটাই তো বার করতে বলেছে, যে মূলধনের পরিমাণ, মূলধন মানে প্রিন্সিপাল। ঠিক আছে, 1 + r। দেখো এখানে n হচ্ছে 3 বার, কারণ 3 বছরের জন্য বলেছে, কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেকটা বছরে আলাদা আলাদা সুদ এখানে এসছে। তো প্রথম বছরের জন্য 6% এসছে, ঠিক আছে, টু দি পাওয়ার n। পরের বছরের জন্য 1 + 12% এসছে, ঠিক আছে, টু দি পাওয়ার n, n মানে 1। মানে দেখো প্রথম বছরের জন্য মানে কি, জাস্ট ফার্স্ট 1 বছরের জন্য, আবার সেখান থেকে শুরু করে জাস্ট দ্বিতীয় বছরের জন্য। তো এটা তো 1 ইয়ার, এটা তো 1 ইয়ারই হলো না বাবা, ওই জন্য আমরা 1 বসাচ্ছি, 2 কিন্তু বসাবে না, অনেকে এখানে 1 2 3 বসিয়ে দেয়, ভুল করে। 1 2 3 বসানোর মিনিং আলাদা হয়ে যায়। তা এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য 6% ছিল, আবার ঠিক সেকেন্ড ইয়ারের জন্য মানে দ্বিতীয় বছরের জন্য, মানে সেটাতে 1 বছরই হলো। ফার্স্ট ইয়ার মানে সেটাতে একটাই বছর, সেকেন্ড ইয়ার মানে সেটাতে একটাই বছর। ঠিক আছে, সেটা মানে কিন্তু 2টো বছর নয় যে আমরা এনের ভ্যালু 2 করে দেবো। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, তো এবার আর এখানে আমাদের কত হবে? 1 + 18/100। সবাই এখানে অত ভাববে যে স্যার আমরা কি এরম সলভ করতে যাবো নাকি, পাগল নাকি, কেউ সলভ করে? একদমই সলভ করবো না। দেখো এই পার্টটাকেও না লেখার দরকার হয় না, যদি কারোর খুব স্পিডে বা প্র্যাকটিস থাকে তাহলে যেটুকু আমি এখানে লিখেছি এটুকু লেখার দরকার পড়ে না, তার আগে অ্যান্সার আসবে। ওকে, কীভাবে জাস্ট ম্যানিপুলেট করবো সেটা দেখো। তার মানে বেসিক্যালি এটা কী হচ্ছে, 20,000, এই লাইনটা অনেকে পারলে লিখতে পারো। এটা হবে 106/100, এটা হবে 112/100, এটা হবে 118/100। তার মানে বেসিক্যালি কী হবে সেটা হচ্ছে যে এই 100গুলো সব এদিকে চলে যাবে, আর এই 106, 112, 118 সব নিচে চলে আসবে, কারণ এর ভ্যালু বার করতে হবে আমাদের। তো এর যে ভ্যালু হবে সেটা হবে 20,000। অ্যাকচুয়ালি এইটা লিখলেই বেস্ট হয়, যে লাস্ট যে লাইনটা লিখছি এই লাইনটা লেখাই বেস্ট। 20,000 এখানে হবে 100-র কিউব, কারণ 100 যেগুলো নিচে আছে সেগুলো সব উপরে চলে যাবে। ঠিক আছে, বাই এখানে তোমাদের কী হবে 106
ইন্টু 112 ইন্টু 118, এইটা আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার বেরোবে। ওরে বাবা রে স্যার, আপনি কোথায় এনে দিলেন এত বড় ক্যালকুলেশন? কী করে করবো এত বড় ক্যালকুলেশন? দেখো, একটা জিনিস আমি তোমাদের ভালো করে বলি, এত বড় ক্যালকুলেশন করবো না, সেই জন্যই তো প্রথম থেকে বলছি। তাহলে অঙ্কটা স্টার্ট হবে কোথা থেকে? যদি তুমি কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট হও আর যদি তুমি ঠিক করে প্র্যাকটিস করে থাকো, তাহলে তুমি খাতায় প্রথমে এইটাই লিখবে। এতগুলো এই যে 1 2 3 3টে লাইন লিখেছো, এই লাইনগুলো একটাও তুমি লিখবে না। তুমি প্রথম স্টার্টিংয়ে এটাই লিখবে। কোনটা লিখবে? এটাই লিখবে। ওকে, এবার কী করে করবো ভাবো। মনে রাখবে, এখানে আমরা ডিজিট সাম ইউজ করতে পারবো না। রেলের একটা খুব বাজে জিনিস আমি দেখেছি, মানে আমি এটাকে কন্ডেম করি ইনফ্যাক্ট। সেটা হচ্ছে, দেখো আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, তো পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে আমরা কোয়ান্টিটিভের যে আমাদের স্কিল সেটাকে টেস্ট করার জন্য যাই। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন যে তোমাদের ব্যাপারটা পুরোটা আমরা টেস্ট করার জন্য যাই। ঠিক আছে, এটা ব্যাংক করে না, রেল এটা করে দেখেছি। আরে বাবা, এখানে তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা তো লিখতে পারি অ্যাপ্রক্স, কথাটা লিখে দিতে পারি। মানে রেল তো এটাকে লিখে দিতে পারতো যে অ্যাপ্রক্স। অ্যাপ্রক্স মানে হচ্ছে তুমি এটাকে ডিজিট সামে করতে পারবে না। এখানে ডিজিট সাম ব্যবহার করা যেত যদি তুমি এই ভ্যালুটা অ্যাপ্রক্স না আসতো। দিয়েছে অ্যাপ্রক্স, এখানে যে অ্যান্সারগুলো দিয়েছে এগুলো অ্যাপ্রক্স দিয়েছে। এক, দু নম্বর কথা লিখেও দেয়নি যে ভাই অ্যাপ্রক্সে তুমি বার করো। তার মানে কি, তুমি ডিজিট সাম করতে 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 ফেল হয়ে যাবে, তারপর লাস্টে বুঝতে পারবে ইয়েস এগুলো তো অ্যাপ্রক্সে ছিল। তো এইটা হচ্ছে রেলের খুব বাজে জিনিস। দেখো, বাজে জিনিস এই কারণে বলবো কারণ এটা দেখে বোঝার কোনো উপায় নেই যেগুলো অ্যাপ্রক্স, তুমি ক্যালকুলেট করলে তবেই বুঝতে পারবে। তাহলে অ্যাপ্রক্স লেখাটা অ্যাটলিস্ট রেলের উচিত আমি বলবো, কারণ এই একটা দুটো নাম্বারের জন্য কিন্তু অনেকের জীবনহানি হয় বলতে পারো। অনেকে, এই যেমন তোমরা জানো যে তোমরা পরীক্ষার হলে গিয়ে জানতে পারছো, ওয়েট করার পরে, তাও 1 ঘন্টা 2 ঘন্টা না, দেখো যাচ্ছ সকালবেলা, বেরোচ্ছ 6টার সময়, ওখানে হয়তো পৌঁছতে পৌঁছতে 1টা বাজছে। সেই আবার কেউ হয়তো এত দূরে তাদের সেন্টার পড়েছে যে তার আগের দিন কি 2 দিন আগে থেকে গিয়ে ওখানে হোটেল ভাড়া করে আছে, এমনও অনেক স্টুডেন্ট আমি দেখেছি। জায়গা পায়নি, চায়ের দোকানে রাত কাটিয়েছে, এরকমও দেখেছি। তারপর তারা যখন থার্ড বা সেকেন্ড শিফটে পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের বলা হচ্ছে যে এক্সাম সেন্টার ক্যান্সেল। এটা কিন্তু রেলের ভেবে দেখা উচিত যে সাধারণ মানুষের কাছে 10 টাকা 12 টাকা এগুলো ম্যাটার করে, রেলের কাছে ম্যাটার নাও করতে পারে। ঠিক আছে, এটা বুঝতে হবে রেলকে। আর রেলের কাছে তো ম্যাটার করে, তা না হলে 10 টাকা 12 টাকা যখন কেউ তোমার টিকিট কাটে না, তখন তো সেখানে জরিমানা হয়। তার মানে রেল ভালোই জানে যে 10 টাকা 12 টাকার কী মূল্য। তাহলে যদি সেটাই হয়, তাহলে কেন আজকে একটা ছেলে বা একটা মেয়ে যে এতটা রাত্রিবেলা, মেয়ে হলে তো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যাপার রয়েছে, ছেলেদের ক্ষেত্রেও তাদের কাছে টাকা পয়সা থাকছে, মানি ব্যাগ থাকছে, সিকিউরিটি ইস্যু দুজনের কাছেই থাকছে। তা তারা যখন একটা জায়গায় গিয়ে পরীক্ষা দিচ্ছে, যখন তুমি এক্সাম সেন্টার দূরে ফেলছো, তখন তোমার এইটুকু কি কনফার্ম করা উচিত নয় যে পরীক্ষাটা যে সেন্টারে চলছে সেটা ভালো করে হোক, সেই পরীক্ষার কেন্দ্রটা যাতে ট্যাকেল করতে পারে এরকম একটা সিচুয়েশানে থাকে, পরীক্ষার কেন্দ্রটা যাতে এক্সামটাকে ট্যাকেল করতে পারে, এই এবিলিটি যেন তাদের থাকে। তাদের মিসম্যানেজমেন্টের জন্য একজন স্টুডেন্টকে কেন এই জার্নিটার ধকল নিতে হবে, কেন তাকে মেন্টাল বার্ডেন নিতে হবে? মেন্টাল বার্ডেনও তো পড়ে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই, মাকে অসুস্থ, মাকে বাড়ি রেখে, আমারই চেনা জানা একজন স্টুডেন্ট, সে আমাকে বলছে স্যার আমি মাকে বাড়িতে রেখে এসেছি, আমার বাড়িতে কেউ নেই, মাকে বাড়িতে রেখে এসেছি। হ্যাঁ, তার মায়ের নাকি গলব্লাডার অপারেশন হয়েছে 2 দিন আগে, আমি তাকে বাড়িতে রেখে এসেছি আমাদের পাড়া প্রতিবেশীর কাছে, তাদেরকে রিকোয়েস্ট করে এসেছি, এসে আমি পরীক্ষা দিতে এসেছি, আজকে আমি ফেরত চলে যাচ্ছি। তাহলে সিচুয়েশানটা ভাবো, তার সিচুয়েশানটা ভাবো একবার। ইট ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, যেমন এই প্রশ্নটাও ব্যাড। তুমি অ্যাপ্রক্স লিখে দাও, হ্যাঁ তুমি ক্যালকুলেশন করতে চাইছো, ওকে গুড, ক্যালকুলেশন করাও, তো অ্যাপ্রক্স লিখলে কি আমাদের ক্যালকুলেশন কমে যাবে? কমে যাবে আমাদের ক্যালকুলেশন? তাহলে কেন তুমি অ্যাপ্রক্স শব্দটা লিখছো না? এটা খুব বাজে জিনিস। তো যাই হোক, আমি রেলকে এটা অনুরোধ করবো যে এই জিনিসগুলো যেন পুনরাবৃত্তি যেন না হয়, এগুলো ব্যাড এক্সপিরিয়েন্স। এমনিতে প্রথম কথা ভ্যাকান্সির অবস্থা খারাপ, দ্বিতীয় কথা মানে সেই অদ্ভুতভাবে ভ্যাকান্সি আসে, ভ্যাকান্সির নামে অনেক সময় স্টুডেন্টদেরকে লাইপপ দেখানো হয়, ইত্যাদি ইত্যাদি করা হয়। তো সেখানে যদি এক্সাম সেন্টারে গিয়ে তারা যদি এরকম একটা অবস্থা ফিল করে, তাহলে ইট ইজ ভেরি ব্যাড, ইট ইজ ভেরি ভেরি ব্যাড। বিশেষ করে যাদের পরিবারে অসুস্থ রয়েছে, যে ব্যক্তি নিজে অসুস্থ, যে বাচ্চাটা, যে ছেলেটা, যে মেয়েটা নিজে অসুস্থ, সে যখন অতক্ষণ ধরে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তখন বুঝতে হয় ব্যাপারটা কী হয়। আর আমাদের ইন্ডিয়ান সিস্টেমে রেল তো আমরা সবাই জানি, ইন্ডিয়ার যে জনসংখ্যা, সেখানে রেল সেই জনসংখ্যা ধারণ করে রাখে, সোজা কথা বলতে। ঠিক আছে, চলো যাই হোক, এটা নিয়ে কোনো দিন একটা ভিডিও বানাবো আমি, আমার খুব ইচ্ছা করছিল বানাতে, কিন্তু মানে কী বলবো আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না। আসলে এই কথাগুলো বলতে গেলে না, মুখে সাধু ভালো ভদ্র ভাষা আসে না, সোজা কথা বলতে। যাই হোক, চলো কী হচ্ছে দেখো এখানে পুরো ব্যাপারটা। তবু আমি রেলকে বলবো, দেখো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এত বড় এক্সাম কন্ডাক্ট করায়, ডেফিনেটলি এত বড় এক্সাম যখন কন্ডাক্ট করায়, তখন অবশ্যই ম্যাটারগুলো রেলের আমি বলবো একবার দেখা উচিত। ঠিক আছে,
আমি রেলকে এই ব্যাপারে সাধুবাদ দেবো যে ডেফিনেটলি যেখানে অনেক আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম যেমন অনেক দিন ধরে পোস্টপন্ড হয়ে পড়ে আছে, অনেকদিন হয় না, সেখানে রেল এক্সামগুলো করাচ্ছে, এটা গুড টু গো, ভালো জিনিস। ঠিক আছে, রেলের পরীক্ষা তাও 2-3 বছর হচ্ছে, যেই টেকনিশিয়ানের ফর্ম হয়েছে যদিও কম ভ্যাকান্সি বেরিয়েছে, বাট স্টিল মিসম্যানেজমেন্টের জন্য স্টুডেন্টরা যেন কোনোভাবে সাফার না করে, এইটা কিন্তু রেলের অবশ্যই দেখা উচিত, এটা ডেফিনেটলি দেখা উচিত। হয়তো এর বিবৃতিতে রেল মন্ত্রক বলে দেবে যে কিছু একটা হতেই পারে, 100টা সেন্টে পরীক্ষা নিতে গেলে একটা কেন্দ্রে অসুবিধা হতেই পারে, হ্যাঁ সেটাও বাস্তব, কিন্তু সেটা না হওয়াটাই কাম্য, এইটা কিন্তু দয়া করে আমি বলবো রেল মন্ত্রককে খেয়াল রাখতে। চলো কি বলছে দেখো, বলছে যে এখানে তোমাদের এইবার আমরা এটাকে সলভ করি, সরি আমি ইমোশনাল হয়ে অনেকটা কথা বলেছি, যদি কেউ পারে এই পার্টটাকে স্কিপ করে দিও। তো কি বলছে দেখো, বলছে যে এটাকে আমরা সলভ করবো কী করে, না ফিরে এসো, বাস্তবে ফিরে এসো, এটাকে আমরা সলভ করবো কী করে, দিস পার্ট, হাউ দিস পার্ট শুড বি সলভ। দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, চালাক আমরা, রেলও চালাক, তারও উপরে চালাক আমরা। আমরা কী করতে পারি, আমরা এটা গড় ভ্যালু ধরে নিতে পারি, বলো 106, 112, 118, মোটামুটি একটা গড় ভ্যালু কত হয়, 110 হয়। এবার এমন ভ্যালু ধরবে যাতে ক্যালকুলেট করতে সুবিধা হয়। আমি 110 কেন নিলাম, কারণ দেখো এখানে বেসিক্যালি তার মানে এটাও 110 হয়ে যাবে, এটাও 110 হবে, এটা 110, মানে 110-এ কিউব করতে হবে। তুমি এমন ভ্যালু নিলে যার কিউবই তুমি করতে পারছো না, তাহলে তোমার নিয়ে লাভটা কী হলো। তাহলে 110 তুমি যখন নিলে তখন 110-এ কিউব করা ভেরি ইজি, কারণ 11-র কিউব আমরা সবাই জানি 1331 হয়, ঠিক আছে, আর তারপর কী বসবে, 3টে শূন্য বসবে, এটাই হয়ে গেল 110-এর কিউব, ঠিক আছে। 110-এ কিউব করা ভেরি ইজি। এবার এই 110-এর কিউব দিয়ে তুমি এটাকে ভাগ করলে অ্যান্সার বেরোবে, 110-এর কিউব দিয়ে তুমি এটাকে ভাগ করলে অ্যান্সার বেরোবে, যেটাও খুব ইজি, ঠিক আছে। এখন ইজি কেন বলছি দেখো একবার ভালো করে, দেখো আমি যদি 1331000 এইটা দিয়ে 20,000, কত আছে এখানে, 20,000 আছে না, ভালো করে বুঝবে, সরি 1331, আমি একটা বাদ দিয়ে গেছি, এখানে আমি বাদ দিচ্ছিলাম, বলছি মুখে, আসলে 131 লিখে দিয়েছি, 1331 এটা দিয়ে, এবং তারপরে দেখো এখানে কী আছে, 100 আছে, ঠিক আছে, এখানে 100রও কিন্তু কিউব আছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু কী আছে, এখানে কিন্তু 100রও কিউব আছে, ওকে ছেড়ে দাও, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5, আর এখানে তোমাদের 100-র কিউব, এই যে 3টে 100 উপর মে গয়া, ঠিক আছে, তো গুণ হয়ে গয়া, তো 100-র কিউব মানে একটা বিশাল সংখ্যা আসবে। তো এখানে আমি একটা কাজ করছি, 1331000, এখানে আছে 4টে আর 3টে, এখানে আছে 5টাতে, আমি আর 2 শূন্য এখানে অ্যাড করে দিচ্ছি, জাস্ট আমি কিছু করছি না, জাস্ট কী করছি, এখানে 2 শূন্য আমি অ্যাড করে দিচ্ছি, এবার দিয়ে আমি দেখতে চাইছি যে ভ্যালুটা কী আসে, ওই 100-র কিউবটি গুড়ি মারো, জাস্ট এটাকে দেখো, তো এটা হবে 1331, তারপরে 3টে শূন্য, মানে ডাইরেক্ট নিয়ে নেবে, এরও ভ্যালু ওরও ভ্যালু, নাম্বার অফ ডিজিট সেম। এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 69, ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি কত 6, ঠিক আছে, 000। এবার দেখো এখানে তাহলে কত বসছে, আমরা দেখতে পাচ্ছি 1331, যদি এটাকে 13 ধরে নেই তো 5 এবং 65, কিন্তু 5 এবং 65 করলে ভালো করে বোঝো এটা কত আছে, 66900, তাই না, এখানে 66900 আছে, আমরা যদি 5 নেই তাহলে এটা 65 আসছে, কিন্তু এখানে তো 13 নেই, যদি 13 সামথিং থাকতো তাহলে 5 এবং 65 হতো, কিন্তু 13-র ওপরের ভ্যালু আছে, তাহলে এটা 5-এর থেকে একটু কমই আসবে, এটা তো 5-এর থেকে একটু কম অ্যান্সার আমাদের ফার্স্ট অপশানে আছে, তো ক্লিক ইট, তো এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা ভাগটাকে পুরো করবো না, জাস্ট 2 লাইন করবো, অ্যান্সার করবো। তাহলে আমাদের কোন দুটো পার্ট করতে হচ্ছে, একটা করতে হচ্ছে এই পার্টটা, আর 2 করতে হচ্ছে আমাদের এই পার্টটা, এই দুটো লাইনে অঙ্কটাকে আনা যাবে, ঠিক আছে, অঙ্কটাকে কী করা যাবে, এই দুটো লাইনে আনা যাবে। আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা কী করলাম। প্রথমত আমরা সূত্রপুত্র লিখলাম, লিখে টিকে এই পজিশানে এলাম, এই পজিশানে আসার পর আমরা কী করলাম, নিচে যে 3টে সংখ্যা রয়েছে তার একটা গড় ভ্যালু নিলাম, কারণ কি 106, 112, 118 গুণ করা যায়, অঙ্কটাকে ছেড়ে দেওয়া, তাই ঠিক আছে, তো আমরা ছাড়বো না অঙ্কটাকে, তো আমরা কী করবো, 110 নিলাম। যদি এখানে 206, 212, 208 থাকতো তাহলে আমরা নিতাম 210, 210 নিলে সুবিধা কেন, দেখো 210 206-এরও খুব কাছাকাছি, 210 212-এরও খুব কাছাকাছি, 210 218-এরও মোটামুটি কাছাকাছি, তো এমন একটা ভ্যালু নেবে যে এর থেকে না খুব দূরে না খুব কাছে, ঠিক আছে, এবং আবার ক্যালকুলেট করতে তোমার সুবিধা হবে, এটা তুমি বারবার ক্যালকুলেশন করলে তোমার মাথায় থাকবে। তো এখান থেকে আমরা কী পেলাম, এই ভ্যালুটাকে পেলাম, এটা দিয়ে আমাদের এই এতটাকে বিয়োগ করতে হবে। এখন আমরা 100-র কিউব টিউব ছেড়ে দিলাম, আমরা কী করলাম, জাস্ট 2টো শূন্য এখানে নিয়ে নিলাম, জাস্ট 2টো শূন্য কী করলাম, এখানে নিয়ে নিলাম, এবং আমরা করতে করতে আমরা দেখলাম আমাদের এখানে 1 আসলো আর 5 আসলো, মানে 15,000 সামথিং অ্যান্সার হবে, বাট ভ্যালুটা তো 13,000 নেই, ভ্যালুটা আছে 13,031 সামথিং আছে, তার মানে আমরা কী করবো, তার মানে 5-এর থেকে কমই নেব ভ্যালুটা, তো 5-এর থেকে কম দেখো, একটু কম দেখো, একটাই অপশান আছে 14,000 সামথিং, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এগুলো একটা অ্যান্সার হতে পারে না, কারণ এগুলো অনেক নিচে, ওকে, এইভাবে করতে পারি অ্যাপ্রক্সিমেশন সাহায্যে
রেল দিয়েছে অ্যাপ্রক্স, আমরাও লাগিয়েছি অ্যাপ্রক্স। চলো পরের প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট অর্থ বার্ষিক 10% যৌগিক সুদে বিনিয়োগ করলে 2 বছরের শেষে তার পরিমাণ হয় এত। তো শুরুতে বিনিয়োগ করা আসল অর্থ কত ছিল, তার মানে এখানে প্রিন্সিপালকে বার করতে চাইছে বেসিক্যালি। ঠিক আছে, কত রয়েছে আমাদের 10%, পয়েন্ট টু বি নোটেড, কত রয়েছে আমাদের 10%। তো 10টা আমাদের 11 হয়ে যাবে ফার্স্ট ইয়ারে, দ্বিতীয় ইয়ারে আমাদের 10টা আমাদের কী হয়ে যাবে 11 হয়ে যাবে। ওকে, এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাবো 100, এখানে আমরা কী পাবো 1 to 1। এবার দেখো এটা বলেছে 2 বছরের শেষেই সে এত টাকা পাচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে 121 এর ভ্যালু হচ্ছে 1815। তুমি বলো একের সঙ্গে কত গুণ করলে লাস্টে 5 আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি 5 গুণ করলে, পয়েন্ট টু বি নোটেড, 5 গুণ করলে লাস্টে কী আসে আমাদের, এইটা আসতে পারে। একের সঙ্গে 5 গুণ করলে দেখো এই 5-এর আগে, পয়েন্ট টু বি নোটেড, এই 5-এর আগে কিছু থাকতে পারে, কিন্তু লাস্টে সংখ্যাটার 5 থাকতেই হবে, কারণ 5 একে 5 তাহলে এখানে হবেই না। আর 121-এর ভ্যালু এটা, মানে 1-এর ভ্যালু এটা হবে, তাহলে 100-এর ভ্যালু কত হবে, তার মানে এইটার সঙ্গে 100 বেসিক্যালি গুণ হয়ে অ্যান্সার আসবে, তোমার লাস্টে 2টো শূন্য তো থাকবেই থাকবে। তো দেখো একটাই অপশানে দেখো আছে লাস্টে 2টো শূন্য আর 5, এইটা তো মার্ক করো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমি ক্রিয়েট করিনি, এগুলো পরীক্ষার হলেই পড়েছে। আর দেখতে পাচ্ছ পরীক্ষার হলে পড়া অনেক প্রশ্নকেই কিন্তু এইভাবে সলভ করা যায়। হ্যাঁ ডেফিনেটলি 100% প্রশ্নকে সলভ করা যাবে না, কিন্তু একটা প্রশ্ন তুমি দুটো সলভ করা মানে আরও দুটো প্রশ্নের নিয়ম সেখানে, মানে সময় সেখানে বাঁচাচ্ছ। ঠিক আছে, আমি তোমাদের বারবার বলেছি ইজি প্রশ্নগুলোকে আরও সহজে করো, আরও তাড়াতাড়ি করো, যাতে তুমি আরও দুটো টাফ প্রশ্ন করতে পারো। কারণ থোড়ি না এই প্রশ্নগুলো দিয়ে সারা এক্সাম কভার হবে, আরও তো টাফ প্রশ্ন থাকবে, সেগুলো যাতে সময় নেবে, তখন যাতে এইখান থেকে সেই সময়টাকে বড় করে নাও, ধার নিয়ে নাও। তো বলছে 10% যৌগিক সুদে দ্বিতীয় বছরে এত টাকা সুদ পেতে যে মূলধন বিনিয়োগ করা হয়েছে সেই মূলধনের পরিমাণ কত। তার মানে দেখো খালি দ্বিতীয় বছরে, পয়েন্ট টু বি নোটেড, খালি দ্বিতীয় বছরে তোমার কত হয়েছে 154 টাকা হয়েছে। ঠিক আছে, দেখো তার মানে কি, তার মানে হচ্ছে প্রথম বছরে আমাদের কত ছিল 10 থেকে 11 হয়েছিল, 10% মানে তাই। দ্বিতীয় বছরে কত ছিল আমাদের 10 থেকে 11 হয়েছিল, ইয়েস অর নো বলো। প্রথম বছরে আমাদের 10 থেকে 11, দ্বিতীয় বছর আমাদের কী হয়েছিল 10 থেকে 11 হয়েছিল, ইয়েস। ঠিক আছে, এই যে 11, এই যে 11, এই যে 11, ঠিক আছে, এই যে 11, এই 11-র ভ্যালু হচ্ছে 154। দেখো এটা কিভাবে হয় আমি বলে দিই, এটা তো দ্রুত যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে, তো তারা এরম করবে, তারা করবে 11-র ভ্যালু 154, তার মানে 1-এর ভ্যালু হচ্ছে 14, তার মানে 100-র ভ্যালু কত, অ্যান্সার আসবে তোমাদের 1400। দেখো আমি অ্যান্সার বার করে দিয়েছি, মানে কত ইজিলি দেখো এটাকে সলভ করা যায়। ঠিক আছে, কত ইজিলি দেখো এটাকে সলভ করা যায়। এবার কেন এখানে 11 আনলাম, কেন এখানে 100 আনলাম, সেটা তোমাদের একবার একটু ভালো করে বলে দিই, জাস্ট মিনিট। দেখো ব্যাপারটা হচ্ছে কি 10% আছে, তো আমরা এখানে ধরে নিচ্ছি যে 100 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আমরা এখানে কী ধরে নিচ্ছি 100 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের। তো ফার্স্ট ইয়ার এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার। ঠিক আছে, ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারে 100 টাকা 10% সুদ মানে কত 10 টাকা, সেকেন্ড ইয়ারে 100 টাকা 10% সুদ মানে কত 10 টাকা। আর আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের ওপর সুদ চাপে, তো সেকেন্ড ইয়ারে এই 100 টাকা থেকে তো একটা 10 টাকা এসছে, এই যে 10 টাকা, এই 10 টাকা থেকেও একটা 10% আসবে, তো 10 টাকার 10% কত হয় 1 টাকা। তার মানে এই যে পার্টটা করেছি, এই যেখানে যে পার্টটা করেছি, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের সুদ, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ইয়ারের সুদ। তো সেকেন্ড ইয়ারের সুদ তুমি কত দেখতে পাচ্ছ 10 + 1 মানে 11, এই 11কে আমি এখানে লিখেছিলাম। তো এই 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 154, কেন, কারণ আমরা প্রিন্সিপাল 100 ধরেছি বলে সেকেন্ড ইয়ারে 11 এসছে, কিন্তু আসলে তো সেটা 154, কারণ আমরা তো জানি না যে প্রিন্সিপাল কত, আমরা 100 ধরেছি বলে 11 এসছে। তো 11 ইউনিটের ভ্যালু 154, তো 1 ইউনিটের ভ্যালু 14, এখানে বার করতে বলেছে মূলধন, মূলধন কত ধরেছি আমরা, প্রিন্সিপাল কত ধরেছি 100, তো 100 ইউনিটের ভ্যালু কত হবে 1400। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা ট্রি মেথডে করলে আরও দ্রুত আসবে। ওকে, চলো পরের প্রশ্ন, এটাকে ট্রি মেথড বলে। কি বলেছে দেখো, দেখি প্রশ্নটার ইংরেজিটাও আমি রেখেছি একটা জিনিস বলার জন্য। বলছে 4% বার্ষিক যৌগিক সুদে 2 বছর পরে প্রাপ্ত 338-এর বর্তমান মূল্য কত। এটা কিন্তু পরীক্ষার সময় রেলে যদি বাংলা করে এটাই দেবে। ঠিক আছে, আর এটার অ্যাকচুয়াল ভার্সানটা দেখো, ইংলিশ ভার্সানটা দেখো, বলেছে এটা প্রেজেন্ট ওর্থ অফ এটো, মানে এত এর বর্তমান মূল্য কত, যেটা আমি লিখেছি এত এর বর্তমান মূল্য কত। ডিউ ইন 2 ইয়ার্স, যেটা কি না 2 বছর ধরে ডিউ আছে, যেটা কি আছে 2 বছর ধরে ডিউ রাখা হয়েছে, অ্যাট 4%, 4% রেটে কম্পাউন্ড ইন্টারেস্টে। অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি বার্ষিক হারে যুক্ত হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা উপরটাকে মিনিং করে। এই ধরনের প্রশ্নে পয়েন্ট টু বি নোটেড, এই ধরনের প্রশ্ন মনে রাখবে, যদি বলে প্রেজেন্ট ওর্থ অফ, এই যে প্রেজেন্ট ওর্থ,
এটার মানে হচ্ছে তোমাকে খুঁজে বার করতে বলা হচ্ছে, যেটা খুঁজে বার করতে বলা হচ্ছে সেটা তোমাদের প্রিন্সিপাল খুঁজে বার করতে বলা হচ্ছে। কী খুঁজে বার করতে বলা হচ্ছে? প্রিন্সিপাল। আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো ডেপ্টের অঙ্ক টঙ্ক নয়, ঠিক আছে? কোনো রকম কোনো ধারের ব্যাপার ট্যাপার নয়, যে ডেপ্ট বা ইত্যাদি যে অঙ্ক থাকে তার অঙ্ক, ঋণের অঙ্ক কিন্তু এটা নয়। ডিউ মানে অনেকে ধরে না ঋণের অঙ্ক, তা কিন্তু নয় এটা। তো দেখো 4%, আমরা আবার সেই পার্সেন্টেজ নিয়ে খেলবো। 4% বলতে কী বোঝায়? বলতে বোঝায় 1/25, ঠিক আছে? তার মানে 25 প্রথম বছরে হয়ে যাবে 26, ঠিক আছে? 25 দ্বিতীয় বছরে হয়ে যাবে 26, কারণ 2 বছরের জন্য বলেছে এখানে, তাই না? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে 625, ওকে? আর এটা হয়ে যাবে 676। কেন? কারণ আমরা গুণ করব, এদিকে গুণ করে অ্যামাউন্ট, প্রিন্সিপাল লিখবো, এদিকে গুণ করে আমরা অ্যামাউন্ট লিখবো। এটা হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যামাউন্ট, ঠিক আছে? তো আমাদের অ্যামাউন্ট এত বেরিয়েছে, অঙ্কে অ্যামাউন্ট এত বলিয়াছে, 338 বলিয়াছে। দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এর হাফ এটা, কারণ দেখো 38-এর ডবল করলে 76 হয়, আর 300 ডবল করলে 600 হয়, তোমার 676। তাহলে এটা বেসিক্যালি হাফ করলে এটা আসবে, মানে এখানেও এর হাফ করে দিতে হবে, তাহলে এর রিয়েল ভ্যালু চলে আসবে। আরে এরই হাফ কেন করছি? কারণ এটা তো প্রিন্সিপাল, যেটা জিজ্ঞেস করেছে প্রিন্সিপাল কত। তাহলে আমাদের মতে প্রিন্সিপাল হচ্ছে 625, তার রিয়েল ভ্যালু কত? আমাদের মতে 676, তার রিয়েল ভ্যালু যদি 338 হয়, আমাদের মতে যে প্রিন্সিপাল 625, তার রিয়েল ভ্যালু কত হবে? এর হাফ হবে। এর হাফ কত? দেখো 600-র হাফ করলে হয় 300, আর 25-এর হাফ করলে 12.5, তার মানে 312.5। কোথায়? এই যে ডি। ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন কি বলছে দেখো। 12%, 12.5% বার্ষিক হারে 2 বছরের জন্য, ঠিক আছে? যদি যৌগিক সুদ এত হয় তাহলে মূলধন কত? দেখো 12.5% মানে কি, যারা জানে তারা ইজিলি বলবে 12.5% মানে হচ্ছে 1/8। কী বলবে? 1/8। কী করে? দেখো 12.5 মানে হচ্ছে 12 দুগুণে 24, আর 25, 25/2 পার্সেন্টেজ আছে, তলায় পড়বে 200, তাহলে 25/200। 25/200কে তুমি যদি কাটাকুটি করো, 25 দিয়েই কাটলেই 1/8 আসে, ঠিক আছে? এখান থেকে এটা, সেখান থেকে এটা। তার মানে কি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে তুমি বলো আমাদের অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে আমাদের 9। তার প্রথম বছর আমাদের 8 থেকে 9 হয়েছে, দ্বিতীয় বছর আমাদের কী হয়েছে? 8 থেকে 9, ঠিক আছে? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হবে আমাদের 64, এটা হবে আমাদের 81। এখন কি বলেছে এখানে? যৌগিক সুদ বলে দিয়েছে। এটা তো আমাদের প্রিন্সিপাল বেরিয়েছে, আর এটা তো আমাদের অ্যামাউন্ট বেরিয়েছে। আমরা জানি প্রিন্সিপাল থেকে অ্যামাউন্টকে যখন আমরা বিয়োগ করি তখন আমরা কী পাই? সুদ পাই। তাহলে 17 হচ্ছে সুদ, 81 থেকে 64 বাদ দিলে এই 17-র ভ্যালু হচ্ছে 1600। আর করার দরকার আছে? বলো, আর কি করার দরকার আছে? নেই করার দরকার, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? দেখতে পাচ্ছি আমরা 400, ঠিক আছে? তোমাদের মূলধন বার করতে বলেছে, তো 64-র ভ্যালু কত এখানে বার করতে বলেছে। দেখো 4-এর সঙ্গে 4 গুণ করলে হয় 6, একটাই অপশান দেখো 6 আছে, এটাই মার্কেট, তো 25,600, ঠিক আছে? লাস্টে ক্যালকুলেশন করতে যাবে না, দেখবে এখানে ডিজিটগুলো সেম আছে কিনা। দেখো 2 4 2 6, এবার তুমি করে দেখো 4 4 6 6 আছে কিনা, আছে, এই যে। আর দুটো শূন্য তো হবেই, কারণ 400-এ দুটো শূন্য আছে, তো লাস্টে 600 থাকবে, একটাই অপশানে আছে, এই যে। বুঝতে পারলে ক্যারামতিটা? কিছুই ক্যারামতি নয়, বেসিক্যালি নাথিং, দেয়ার ইজ নাথিং। এটা জাস্ট কি করতে 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 ব্যাপারটা বেরোয়, আর কিছু না, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো। এই অঙ্কটাকে আমরা কিন্তু সিম্পল অ্যালিগেশনের মাধ্যমে খুব দ্রুত কিন্তু করতে পারি, ঠিক আছে? কি বলছে দেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কারণ অনেকের কাছে এটা অ্যাভারেজ ওয়েটেড দিয়ে করা যায় অঙ্কটাকে, অ্যাভারেজ ওয়েটেড দিয়ে অঙ্কটাকে করা যায়, অ্যাভারেজ ওয়েটেড, ঠিক আছে? অ্যাভারেজ ওয়েটেড দিয়ে করা যায়, অ্যাভারেজ ওয়েটেড যে কনসেপ্ট সেটা দিয়ে করা যায়, অ্যাভারেজ ওয়েটেড কনসেপ্ট, ঠিক আছে? এটা দিয়ে করা যায়, বা অ্যালিগেশনের মাধ্যমে তুমি এটাকে করতে পারো, ওকে? তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে মোহিত 10,000 টাকা দুটো ভিন্ন স্কিমে কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে? টোটাল কী করেছে? 10,000 টাকা মোহিত ইনভেস্ট করেছে, ঠিক আছে? একটা হচ্ছে এনএসসি, একটা হচ্ছে পিপিএফ। তো এনএসসি, ঠিক আছে, একটা হচ্ছে পিপিএফ, প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা তোমাদের, সেটা হচ্ছে যে এখানে সে ইনভেস্ট করেছে 14%, এখানে সে ইনভেস্ট করেছে 11%, ঠিক আছে? এটা হচ্ছে 1 ইয়ারের রেট। তাহলে আমরা যদি ধরি যে 2 ইয়ার এই রেটটা কত যাবে, তো 2 ইয়ারে লামসাম আমাদের যাবে 28%, এর বেশিই হবে, ঠিক আছে? আর পিপিএফে এটা যাবে 22%, মানে আমি জাস্ট দুগুণ করে দিয়েছি, কিন্তু দুগুণ তো হয় না বেসিক্যালি। আমরা জানি যে এই ফর্মুলাটা কাজ করে x + y + xy/100, এইভাবে ফর্মুলাটা কাজ করে, ওকে, গুড টু গো। এরপর কি বলেছে? এবার বলেছে যে আর বছরের শেষে তার মোট সুদ হচ্ছে কত? 27-26। এখন দেখো 27-26 হচ্ছে তার কত টাকায় সুদ? 10,000 টাকায় সুদ,
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে 100 টাকাতে সুদ কত হবে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে তোমাদের দুটো শূন্য কেটে বেরিয়ে যাবে, মানে 27.26, ঠিক আছে, এটা হবে তোমাদের 27.26। ওকে, এবার যদি আমরা এদের মধ্যে অ্যালিগেশন ইউজ করি, দেখো এটা লামসাম অ্যালিগেশন বেরোবে, কারণ এই 28 আর 22 এটা অ্যাকচুয়াল ভ্যালু নয়। তো আমরা কী দেখতে পাচ্ছি, এটা তোমাদের বেরোবে 1, ঠিক আছে, কারণ আমি এখানে 26ও কেটে দিচ্ছি, 28 থেকে 27কে বিয়োগ করছি। আর এটা আমাদের লামসাম কত বেরোবে, এটা আমাদের বেরোবে, দেখো এখানে তোমাদের আছে, তো এটা 5-এর বেশি বেরোবে, ঠিক আছে। এ দুটো কিসের ভ্যালু আসে? এ দুটো তুমি বলতে পারো যে প্রিন্সিপালের তোমাদের যে অ্যামাউন্ট তার একটা তুমি রেশিও, ওভারঅল রেশিও তুমি কল্পনা করতে পারো এখান থেকে, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ পিপিএফে যে ইনভেস্ট করেছে সেটা কম ইনভেস্টমেন্ট হয়েছে, আর এনএসসিতে যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। বেসিক্যালি এটা ইন্টারেস্ট যেটা তারও রেশিও এখানে দেয়, ঠিক আছে। তো তুমি কী দেখতে পাচ্ছ, এখানে তোমার বেশি এসছে, এখানে তোমার কী এসছে, এখানে তোমার কম এসছে, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে তুমি যখন করবে তখন এটা কিন্তু ইন্টারেস্টের রেশিও দেয়। তো প্রিন্সিপালকে এভাবে আমরা কল্পনা করে নিতে পারি, এটা 5, এটা হচ্ছে 1, ওয়েটেড অ্যাভারেজ বা এটা অ্যালিগেশন দিয়ে করা, এটা 5, এটা হচ্ছে 1। এবার দেখো যদি ভালো করে বুঝো, পয়েন্ট টু বি নোটেড, যদি এটা হতো যে 10,000 টাকার সমান ভাগে ভাগ করে দিত, মানে এদিকে 5,000 আর এদিকে 5,000, ভালো করে বুঝবে, এদিকে 5,000, এদিকে 5,000, তাহলে তো এই রেশিওটা 1:1 আসতো, তাই না? এই রেশিওটা প্রিন্সিপাল রেশিও 1:1 হয়ে যেত। কিন্তু এখানে রেশিও দেখো, একটাতে বিশাল বেশি, একটাতে বেশ কম। তার মানে ডেফিনেটলি ইনভেস্টমেন্টও সেইভাবেই হয়েছে, একটাতে বেশি, একটাতে কম হয়েছে, একটাতে 5,000-এর বেশি হয়েছে, আর একটাতে 5,000-এর কম হয়েছে। তাহলে 5,000-এর কম দেখো একটাই অপশান আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে তুমি অ্যাপ্রক্স অ্যাভারেজ ওয়েটেড মেথড বা অ্যাপ্রক্স অ্যালিগেশন ইউজ করে করতে পারো। এটাকে অ্যাপ্রক্স অ্যালিগেশন বলে, দেখো আমি অ্যাকচুয়াল অ্যালিগেশন ইউজই করিনি, কারণ এই যে 14% 2 বছর ধরে গেলে এটা হয় তোমাদের 29.96 আসবে, ঠিক আছে, আর এটা হবে তোমাদের 23.21 আসবে, ঠিক আছে। এটা মুখস্থ থাকার কথা, 11% আর 14% 2 বছরে গেলে কী হবে, ঠিক আছে। তো সে তার থেকে আমরা অ্যাপ্রক্স ভ্যালু, মানে 14 দ্বিগুণ করে দিচ্ছি, এখানে 11 দ্বিগুণ করে মোটামুটি একটা ভ্যালু বার করে আমরা দেখে নিলাম কম্পারিজন করে আমাদের অ্যান্সার কী আসছে। তো 4,000 টাকা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তো এইভাবে শর্টকাট মেথডে আমরা কিন্তু কাজটাকে করতে পারি। এটাকে যদি তুমি ডিটেলস শিখতে চাও, মানে একদম ডিটেলে, ঠিক আছে, আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, জাস্ট এ মিনিট। আচ্ছা, অ্যানাউন্সমেন্টে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এখানে যেটা বলছিলাম সেটাকে একটু কন্টিনিউ করে দিই। আমরা ধরে নিচ্ছি যে 10,000 টাকা সে একইভাবে ইনভেস্ট করেছে, অর্থাৎ 5,000 এখানে 5,000 এখানে সমান ভাগে ভাগ করে ইনভেস্ট করেছে। তার মানে 1:1 অনুপাতে সে ইনভেস্ট করবে, পয়েন্ট টু বি নোটেড, সে 1:1 অনুপাতে ইনভেস্ট করবে, ইয়েস অর নো বলো, ঠিক আছে। কিন্তু এখানে কি ভ্যালুটা 1:1 এসছে, এখানে 5:1 এসছে, তার মানে এটা 5 গুণ, এটা এর 5 গুণ। আমাদের যে অ্যাপ্রক্স ইউজ করছি তাতে আমরা দেখতে পাচ্ছি পিপিএফে যে ইউজ করেছে সে বা ইনভেস্ট করেছে তার থেকে এটা 5 গুণ, ঠিক আছে। তার মানে ডেফিনেটলি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অর্ধেকের থেকে অনেক বেশি। এই যে এনএসসিতে যেটা ইনভেস্ট করেছে সেটা অর্ধেক, মানে 5,000 থেকে অনেক বেশি। তো এটা যদি 5,000 থেকে বেশি হয়, এটাকে তো 5,000-এর কমই হতে হবে, তা না হলে দুটো মিলে 10,000 হবে কী করে? তুমি যদি এটাকে 5,000 রেখে দাও তাহলে এটাকে তো 5,000-ই রাখতে হবে। এটাকে যদি 6,000 রাখো তাহলে এটাকে 4,000 হতে হবে। এটাকে যদি 7,000 রাখো তাহলে এটাকে 3,000 হতে হবে। তাহলে এদিকে যত বাড়বে এদিকে সেই হারে কমবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই ভ্যালুটা এর 5 গুণ, তার মানে এই ভ্যালুটা 5,000 থেকে অনেক বেশি, এই ভ্যালুটা 5,000 থেকে অনেক বেশি, তাহলে এই ভ্যালুটা 5,000 থেকে কমই হবে। তাহলে একটাই অপশানে, কারণ পিপিএফের ভ্যালু জিজ্ঞেস করেছে, পিপিএফে কত টাকা ইনভেস্ট করেছে, একটাই অপশানে দেখো 5,000-এর কম আছে, তো এটাই মার্ক করো, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। তোমরা নর্মালি করে দেখলেও এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এইভাবে তোমরা অ্যাপ্রক্স মেথড ইউজ করে অঙ্কের ক্ষেত্রে, দেখো পরীক্ষা হলে আমি অঙ্কটা সমাধান করবো কী করে সেটাই বড় কথা, ঠিক আছে। কীভাবে সমাধান করছি দ্যাট ডাজন্ট ম্যাটার। তা আমি একদম অ্যাভারেজ করলাম, কোলে বার করলাম, ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো। এবার এইটা প্রশ্নটা আমি একটা নিয়েছি এখানে, হয়তো কালকে আর একটা নিলাম বা দুটো নিলাম বা তিনটে নিলাম, ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে অনেক ধরনের প্রশ্ন পড়তে পারে, এর আরেক ধরনের টাইপ হয়। তো তোমরা সেটা কী করে পাবে, একটা জিনিস বলে দিচ্ছি, দেখো আমাদের একটা ম্যাথ ব্যাচ চলছে, তোমরা জানো, তোমাদের যে ফার্স্ট কমেন্ট আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো একটা অ্যাপের লিঙ্ক আছে, ঠিক আছে, সেই লিঙ্কটা ফলো করে তোমরা আমাদের যে অফিসিয়াল অ্যাপ WB এক্সাম পোর্টালের অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারো। তাতে তোমরা জটিল সুদের চ্যাপ্টার স্টার্ট হয়েছে, এখনও এই যে কনসেপ্টটা বললাম এটা করানো হয়নি, হবে হয়তো 2-3 দিনের মধ্যেই করানো হবে। তো আমরা অলরেডি 8 মান্থলি, 7 আর 9 মান্থলি এগুলো করিয়েছি অলরেডি, ঠিক আছে, কারণ যেগুলো লাস্ট ইয়ারে এনটিপিসিতে প্রচুর পরিমাণে এসেছে এবং এবারেও তোমরা শিফট যত এগোবে তত তোমরা দেখতে পাবে। এগুলোকে আমি ফ্রিতেও তোমাদের বলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু দেখো ডিটেলস যদি তোমরা চাও, মানে কীভাবে ব্যাপারটা এসছে না এসছে পুরো ব্যাপারটা, তার যদি প্র্যাকটিস সেটও চাও, কারণ আমরা জানি যে আমাদের যে কোর্স চলছে তাতে প্রত্যেকটাতে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে, সায়েন্সেরও কোর্সেও আছে, মানে ফিজিক্সে তোমার প্রবাহিতটি শেষ হলো তাতে মক টেস্ট আসবে,
তোমাদের জটিল সুদ শেষ হলো, তাতে মক টেস্ট আসবে, ঠিক আছে। এরমভাবে এক তো এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন আলোচনা করিয়ে দেবো, বেসিক আলোচনা করতে যাবো, আর তারপর তোমাদের মক টেস্ট আসবে। তো তোমরা যদি এই কোর্সটা অ্যাভেল করতে চাও, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে কমেন্টে যে অ্যাপের লিঙ্ক আছে, সেই অ্যাপের লিঙ্ক ধরে যাবে, ঠিক আছে। অ্যাপের লিঙ্ক ধরে গেলে তোমরা দেখবে একটাই ওখানে ম্যাথ ব্যাচ আছে, সেই ব্যাচটাকে তোমরা বাই করতে পারবে। এই মুহূর্তে তোমাদের যে প্রাইস আছে ওটা যথেষ্ট বেশি, কিন্তু কেটে ওর প্রাইস 599 রাখা হয়েছে, ঠিক আছে। কেটে ওর প্রাইস 599 রাখা আছে। ওখানে তোমরা অ্যারিথমেটিক মানে পাটিগণিত, ঠিক আছে, এবং তার সাথে সাথে সব অ্যাডভান্স বলতে কি বোঝায়? অ্যাডভান্স বলতে তোমাদের বোঝায় হচ্ছে তোমাদের জিওমেট্রি, ঠিক আছে, মেনসুরেশন, ওকে, ত্রিকোণমিতি, ট্রিগ্নো, তারপর তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে, তারপরে অ্যালজেব্রা, এগুলো সব তোমাদের করানো হবে, ঠিক আছে। এগুলো টোটাল যা পার্ট আছে, ফুল পার্ট তোমাদের এর মধ্যে করানো হবে। অ্যারিথমেটিক করানো হবে, ডিআই করানো হবে, ডাটা ইন্টারপ্রিটেশন, তোমরা যেন গ্রাফের অঙ্ক পড়ছে, ঠিক আছে। তারপর স্ট্যাটিস্টিক্স করানো হবে, অর্থাৎ মোড, মিডিয়ান, রেঞ্জ, এগুলো সবই পুরো পার্টটা তোমাদের একদম জাস্ট 599 করানো হবে। ফিক্সড ভ্যালিডিটি আছে, সো যত তাড়াতাড়ি নেবে তত লাভ হবে। 31 মার্চ অবধি তোমাদের এর ভ্যালিডিটি আছে, ঠিক আছে। যবেই নাও না কেন ভ্যালিডিটি 31 মার্চ অবধি থাকবে। সেই জন্য আমি বলবো যে 31 মার্চ 2026 অ্যাকচুয়ালি, ঠিক আছে, যতদিনে রেলের পরীক্ষা সব হয়ে যাবে। এটা বেসিক্যালি রেলের জন্য তো বটেই, প্লাস সিজিএল, সিএইচএসএল যত যাবতীয় যা আছে সব তোমাদের পাওয়ার জন্য। আর তাতে তোমরা এই বিভিন্ন কনসেপ্ট, যেমন ওয়েটেড অ্যাভারেজ কীভাবে ব্যবহার করতে হয়, যেমন অ্যালিগেশন কীভাবে ব্যবহার করতে হয়, ওয়েটেড অ্যাভারেজ আরেকভাবে ব্যবহার করা যায়, তো সেইগুলো তোমাদের সব পার্ট বাই পার্ট ছোটো ভিডিও হবে, আর তার মধ্যে কনসেপ্ট আলোচনা করতে যাবো। এইভাবে তোমাদের পুরোটা করানো হয়েছে, ঠিক আছে। চাইলে তোমরা ডাউনলোড করে কিনে নিতে পারো। আর এটা যদি কেনো, এই ম্যাথ ব্যাচটা যদি তোমরা কেনো, তাহলে তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পাবে তো আমাদের সায়েন্স ব্যাচে, ঠিক আছে। যেটা 499 আছে, ওটা 299, অর্থাৎ প্রায় 300 কাছাকাছি তোমরা ছাড়ও পেতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা পরের প্রশ্ন আলোচনা করবো। 10 দাগের প্রশ্ন দেখো কি বলছে যে 2000 বার্ষিক 40% হারে, 2000 টাকাকে বার্ষিক 40% হারে, যেটা কিনা বার্ষিকভাবে সংযোজিত হচ্ছে, যৌগিক সুদে বিনিয়োগ করা হলে তৃতীয় বছরের সুদের পরিমাণ কী হবে, এটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে তোমাদের জাস্ট তৃতীয় বছরের সুদের কথা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। দেখো 40%, ঠিক আছে, 40% বলতে আমরা কী বুঝি? 40/100, ঠিক আছে। কাটাকুটি করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2/5 পাই, ঠিক আছে। তো তুমি একটা কাজ করতে পারো, 5 দিয়ে কাটা যায় এমন একটা ভ্যালু তুমি ধরে নিতে পারো, যেটা 3বার 5 দিয়ে কাটলেও তোমার একটা ইন্টিজার ভ্যালু বেরোবে। তো সেটা আমরা কী করবো? 125 নিয়ে নিই, বেটার আসবে, ঠিক আছে। মানে 5-এর কিউব নিয়ে নিলাম, যাতে কাটতে সুবিধা হয়, কারণ 3 বছরের জন্য বলেছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এটা যদি আমরা এখানে সলভ করি, আমরা যদি এটাকে সলভ করি, 125 নিয়েছি, তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার। তো প্রথম বছরে এর 40% মানে 2/5, 2/5 মানে হচ্ছে এটা 25 মানে 50, ঠিক আছে। এটা 50, এটা 50, এটা 50। প্রত্যেক বছরে প্রথমটায় সুদ সেম হবে, ঠিক আছে। এবার নেক্সট বারে কী করবো? 50-এর 2/5 মানে হচ্ছে তোমার কত? 10-20, ঠিক আছে। এবার এইখানে কি করব? এই 50 থেকে একটা 2/5 যাবে মানে 20, এই 50 থেকে একটা 2/5 যাবে 20, আর এই 20 থেকে একটা 2/5 যাবে মানে 8। দেখো 20 2/5 মানে 8 হয়, 20 × 2/5 করো, ঠিক আছে। 5-4 20, 4-2 8। এটাকে স্পিডে ক্যালকুলেট করতে তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবার আমাদের থার্ড ইয়ারের সুদ কোনটা জানো? এইটা হচ্ছে থার্ড ইয়ারের সুদ। এই যে এটা বলেছি 1, এটা হচ্ছে তোমাদের 2, এটা হচ্ছে 3, এই যে 3, এইটা হচ্ছে তোমাদের থার্ড ইয়ারের সুদ। সেটা কত হচ্ছে দেখো, 50 + 20 20 40, আর 50 90 98, তো 98। আমাদের 98, ঠিক আছে, সেইটাই বার করতে বলেছে। এই 98-এর ভ্যালুটাই বার করতে বলেছে। এবার দেখো তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু, যেটা আমাদের এখানে কত দেওয়া হয়েছিল? 125, ঠিক আছে। তার মানে 125, এইটার মানে হচ্ছে 2000 টাকা। 125 মানে কত? 2000 টাকা। তো 1 মানে কত? 2000/125, ঠিক আছে। আর এই 98-এর ভ্যালু কত, যেটা আমরা এখান থেকে যোগ করে পেয়েছি, তার মানে ইন্টু 98, ঠিক আছে। এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, ওকে। এবার একটা জিনিস ভালো করে দেখো, 25 দিয়ে যাবে এটাকে, এটা হচ্ছে তোমাদের ওপরে হবে তোমাদের 80, এখানে লিখছি, ঠিক আছে। আর এটা হবে তোমাদের 5, এটা হবে তোমাদের 16, ঠিক আছে। তো 6 × 8, 8 × 6 48, একটাই অপশানে দেখো লাস্টে আমাদের রয়েছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এবং এটাকে আমরা না করেও অ্যান্সার দিতে পারতাম, ঠিক আছে। আমরা জানি যে 125-এর সঙ্গে 16 গুণ করলে তবে আমাদের হয় 2000, ঠিক আছে। তো 6 × 8 করলে 48 আসবে, লাস্টে 8 আসবে, তো এটা এইভাবে অ্যান্সার দেওয়া যেত, ওকে। আচ্ছা, আগের বারে যে প্রশ্নটা তোমাদের করালাম ওরকম একটা প্রশ্ন আমি 11 দাগে আবার রেখেছি, চলো, যাতে তোমাদের প্র্যাকটিস হয়।
দেখো এই প্রশ্নটা তোমাদের আগেরবারের প্রশ্নের মতনই, এখানেও দেখো তোমাদের দশমিক টশমিক রয়েছে, করতে অসুবিধা হয়। বলেছে অনিতা 12,000 টাকা, টোটাল কত টাকা? 12,000 টাকা। এটা অনিতা কী করেছে, দুটো স্কিমে ইনভেস্ট করেছে, একটা হচ্ছে এ স্কিম, একটা হচ্ছে বি স্কিম। এই ধরনের অঙ্কগুলো না স্টুডেন্টদের কাছে একদম সেই জমের মতো, মানে স্টুডেন্টরা ব্যাপক ভয় পায়। সহজে কী করে করবো, আমি পেয়েছি তাকে, এর অনেক মেথড আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই মেথড ইউজ করে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে 99.99 কেসে কারেক্ট অ্যান্সার দেয় একদম। ঠিক আছে, একটা দুটো কেসে উল্টোপাল্টা অ্যান্সারও দেয়, এর কারণ আছে, কারণ আমরা অ্যাপ্রক্স মেথড ইউজ করছি। কিন্তু তোমাদের পরীক্ষা যে অঙ্কগুলো পড়ে, খুব জটিল ভ্যালু যদি না আসে, তাহলে এটা ডেফিনেটলি 100% অ্যাকুরেট অ্যান্সার দেবে। ঠিক আছে, এখানে এগুলোর কোনো জটিল ভ্যালু পর্যায়েই পড়ে না, তোমরা পয়েন্টে কীভাবে জটিল ভ্যালু, বাট অ্যাকচুয়ালি তা নয়। এবার এখানে তোমাদের ইনভেস্টমেন্ট কতটা হচ্ছে, 10% ইনভেস্টমেন্টে হচ্ছে, আর এখানে তোমাদের কী হচ্ছে, 8% ইনভেস্টমেন্টে হচ্ছে। ঠিক আছে, তো কী বলছে, 2 বছর শেষে তিনি এত টাকা মোট সুদ পাচ্ছেন, তো স্কিম বি মানে এই স্কিমে তিনি কত টাকা বিনিয়োগ করেছেন সেটা তোমাদের বলতে বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। একটা জিনিস তুমি ভালো করে দেখো, আমরা কী করবো, 2 বছর বলেছে, এটা তো 1 বছরের জন্য, তো লামসাম এটা 20%-এর কাছাকাছি দেবে, যদিও তার থেকে বেশিই হবে। আর লামসাম এটা 16%-এর কাছাকাছি দেবে। কী করবো, জাস্ট 2 গুণ করে দিচ্ছে এর সঙ্গে, এটা অ্যাপ্রক্স মেথড ইউজ করছি। আর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা 2 বছরে, তো 2 বছরের সুদ কত, দেখো আমরা 1214 নিচ্ছি। ঠিক আছে, 1214.8কেও বাদ দিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে 12,000, তাই না? 12,000 টাকায় 2 বছরে এই সুদ, তাহলে 100 টাকায় সুদ কত হবে, এই দুটো শূন্য কেটে দেবে, এবার এটাকে কাটাকুটি করলে বেরিয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট তো ভাগ করেও নিতে পারি, কারণ ভাগ করলে আরও তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো ভাগ করো 2214, এইটুকু একটু করে নিলে সুবিধা হয় তোমার। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একবারে যাবে 120, তোমাদের হবে 101, এখানে 4 নামবে। ঠিক আছে, আর আমরা যাব 8 দিয়ে, কারণ 12 × 9 করলে 108 হয়ে যায়, তার মানে বেশি হয়ে যাবে এর থেকে। তো আমরা এইখানে যাব, তো গিয়ে দেখছি এটা 960 আসছে। ঠিক আছে, দেখো 9 করলে কী হচ্ছে, 108 হয়ে যাবে না, এখানে তো 101-এ আছে, তো বেশি হয়ে যাবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 18-র বেশি যাবে, তো আমরা এখানে 18%ই নেই, কিছু যায় আসবে না। ঠিক আছে, আমরা এখানে 18% নেই। তোমরা বলছো 18% নিলে তো, যদি আমরা অ্যালিগেশন করি, এদিকে 2, এদিকেও আমাদের 2 চলে আসছে, তার মানে 1:1 অনুপাতে কি ভাগ হয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। দেখো ভালো করে, অ্যাকচুয়ালি এই জায়গায় একটুখানি তোমাদের মাথাটা খেলাতে হবে। এই ধরনের অঙ্কে যখন তোমরা অ্যাপ্রক্স মেথড ইউজ করবে, তখন মনে রাখবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসকে অ্যাপ্লাই করে নিতে হয়। এইটাকে আমরা 8 × 2 করে 16 রাখবো, ওকে, যখন দেখবো এরকম হচ্ছে, তখন কোনো একটার অ্যাকচুয়াল ভ্যালুকে বার করে নিতে হয়। যেমন এই 10%, এইটার অ্যাকচুয়াল ভ্যালু কী হবে জানো, এটার অ্যাকচুয়াল ভ্যালু হবে তোমাদের 21.10, তো তাহলে 21, কারণ 11, ঠিক আছে, 21% ভ্যালু আসবে। এটা ভ্যালু কত আসবে, 21%। কী করে এটা ভ্যালু 21% আসে, দেখো প্রথম বছরে 10, ঠিক আছে, প্লাস পরের বছর 10, প্লাস 10 × 10/100, এটাকে বলে x+y+xy/100। এটা করলে অ্যাকচুয়ালি 2 বছরে কত তুমি সুদ পাচ্ছ সেটা বেরোবে। দেখো 21%ই আসে। দেখো এই 100 কেটে যাচ্ছে, মানে 1 থাকছে, 20 10 আর 10 20, 20 আর 1 হচ্ছে 21, তো 21% তোমাদের চলে আসবে। এইটাকে আমরা কী করবো, অ্যাকচুয়ালি 21%-এ কনভার্ট করে দেবো, তাহলে আমরা অ্যাকচুয়াল মেথড ব্যাপারটা বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছ 21 থেকে এটাকে বাদ দিলে কত হচ্ছে, দেখো এখানে 3 থাকছে, এটা 16ই রেখেছি, 16কে 18 থেকে বাদ দিলে কত হচ্ছে, 2 থাকছে, তার মানে 2:3 অনুপাতে এই যে এটা ছিল, এটা ভেঙে গেছিলো। তার মানে দেখতে পাচ্ছ বিয়ের ঘরে 3 আছে, ভালো করে বোঝো, বিয়ের ঘরে কী আছে, দেখো তো বিয়ের ঘরে 3 আছে, তার মানে বিতে বেশি ইনভেস্ট করা হয়েছিল, আর এর ঘরে কম আছে, মানে এতে কম ইনভেস্টমেন্ট করা হয়েছিল। এবং কত কম কত বেশি, দেখো 12,000কে যদি আমরা একদম অ্যাপ্রক্স 50%-এ ভেঙে দিই, তাহলে আমরা 6,000 পাচ্ছি। মানে কি, এতেও 6,000 ইনভেস্ট করা হয়েছিল, আর বিতেও আমাদের 6,000ই ইনভেস্ট করা হয়েছিল। ধরে নিচ্ছি এইভাবেই ভাঙা হয়েছিল, অর্থাৎ 12কে সমান দুটো পার্টে ভাগ করা হয়েছিল, 6,000 6,000। কিন্তু তুমি দেখতে পাচ্ছ আসলে ব্যাপারটা তা নয়, আসলে 2:3 অনুপাতে ভাগ করা হয়েছিল। যদি 6,000 6,000-এ ভাগ করা হতো, তাহলে তো 1:1 অনুপাত হয়ে যেত, কিন্তু এখানে তো 2:3 অনুপাত আছে, তার মানে এই জায়গায় ভ্যালুটা 1-এর থেকে বেশি আছে, মানে এই জায়গায় 6,000 থেকে বেশি ইনভেস্ট করা হয়েছে। তুমি দেখো 6,000 থেকে বেশি একটাই অপশানে আছে, মার্কেট। ক্লিয়ার হয়েছে আশা করি, বলো বুঝলে কিনা। যদি কেউ না বুঝতে পারো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো কী করলাম ব্যাপারটা। আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা দেখলাম এ আর বিতে 10% আর 8%-এ হলো, তো 10%কে আমরা 20 লিখেছিলাম, 8%কে আমরা 16 লিখেছিলাম। এটা তো আমাদের অ্যাপ্রক্স, এখানে দেখো প্রথমে মনে করে দেখো 20 লিখেছিলাম। এবার আমরা কী করলাম, আমরা দেখলাম যে 2214 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের 2 বছরে মোট সুদ এসছে। তাহলে 12,000 টাকায় 2 বছরে মোট সুদ এত, আমরা পয়েন্টটাকে বাদ দিয়েই করলাম, তো 100-তে তাহলে কত, আমরা দেখতে পেলাম 18 পয়েন্ট সামথিং আসবে, তো আমরা 18টাকে নিলাম। এবার দেখতে পাচ্ছি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দুবারই 2.2 পাচ্ছি। এরকম যখন করবে, এটা তো অ্যাকচুয়াল নয়, তো আমরা কী করবো, এর অ্যাকচুয়াল ভ্যালু বার করে নেবো। যখন যদি আমরা 8-এর অ্যাকচুয়াল ভ্যালু বার করতাম, তাহলে এরকম আসতো 8 + 8 ঠিক আছে, আর তোমাদের 8 × 8 মানে 0.64 আসতো। এইটা তোমাদের চলে আসতো, কত আসতো, 0.64, মানে তখন চলে আসতো তোমাদের
16.64, ঠিক আছে, কত চলে আসতো 16.64। এটা কোথাতে গেলো, এটা এলো তোমাদের 8 × 8/100, 8 × 8/100 করলে দেখো এটা চলে আসবে 8 আর 8 16, 8 8 64 মানে 0.64, ঠিক আছে। অর্থাৎ 2 বছরে যদি 8% হয় তার মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 16.64, ঠিক আছে। তোমাদের মনে করে দেখো সিম্পল ইন্টারেস্ট তো অনেকে পেডে নেই, আচ্ছা ঠিক আছে ওটা বাদ দাও, আমি একটা জিনিস করেছিলাম পেটে সেটা বলতে যাচ্ছিলাম, বাদ দাও ওটা, কারণ অনেকে তো নেই, ওটা বাদ দাও। আর এখানে কি দেখো প্রথম বছর এক্স, পরের বছর এক্স, ঠিক আছে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, কিন্তু এখানে তো এক্সের ভ্যালুও 10, ওয়াইয়ের ভ্যালুও 10, তো কেননা আমরা ওয়াইকে এক্সই বলি, তো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে আমি এটাকে তুলে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। কিন্তু আমরা এখানে ওয়াইও এক্স, সরি মানে ওয়াইও 10 এক্সও 10, সো আমরা এখানে কি করব নর্মালি ধরবো, ঠিক আছে। অর্থাৎ এক্সকে 10 ধরলে ওয়াইকেও 10 ধরছি, সেইভাবে আমরা ব্যাপারটাকে করছি। এখানেও সেম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 হচ্ছে, মানে এইটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে। তো আমরা কি করলাম, আমরা একটাকে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টে ডাইরেক্ট কনভার্ট করে নিলাম, যেহেতু এখানে 2:2 এসে যাচ্ছিলো, মানে 1:1 আসছে, 2:2 কাটাকুটি করলে কথা 1:1 আসে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এটাকে নর্মালি 21%-এ কনভার্ট করে নিলাম। 21%-এ কনভার্ট করে দেখলাম মাঝখানে 18 বসে অ্যালিগেশন করলাম, অর্থাৎ 21 - 18 করলে 3 আসে, 18 থেকে 16 বাদ দিলে 2 আসে, তো এখানে ভ্যালু দাঁড়াচ্ছে কত 2:3। এবার আমরা দেখলাম যে 12,000কে যদি আমরা হাফে ভাগ করতাম তাহলে এও 6,000 পেত, এও 6,000 পেত, কিন্তু তাহলে তো 1:1 আসা উচিত ছিল, তা তো হয়নি, 2:3 এসছে। তার মানে এইখানে ভ্যালুটা এই যে 1 এখানে 1-এর থেকে বেশি আছে, এখানে ভ্যালুটা 1-এর থেকে বেশি আছে। 1 মানেই তো 6,000, ভালো করে দেখো 1:1 মানেই তো 6,000:6,000, 1 মানে যদি 6,000 হয়, এখানে তো 3 এসছে মানে 6,000-এর বেশি আছে। তো অপশান চেক করো কোথায় ভ্যালুটা 6,000-এর বেশি আছে, একটাই অপশানে আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এভাবে আমরা অঙ্কটাকে খুব চটজলদি করতে পারি। এটা প্রাথমিকভাবে মনে হতে পারে জটিল, বাট যদি ব্যাপারটা বুঝে নাও তাহলে খুব ইজিলি তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে। ওকে চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো বলছে একজন ব্যক্তি 9% সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ নেন এবং সেটা 10% বার্ষিক জটিল সুদের হারে 3 বছরের জন্য রাখেন, মানে ব্যক্তি চালাক, সরল সুদে নিয়ে জটিল সুদে বিনিয়োগ করছে, ঠিক আছে। তুমি একটা কথা ভালো করে ভাবো, আমাদের রেট কত আছে এখানে, একটা আছে আমাদের 9%, আর একটা আছে আমাদের কত, আমাদের আছে 10%, ঠিক আছে, 9% আর 10%। তার মানে এখানে হবে আমাদের সামথিং, মানে ধরো 9/100 হচ্ছে, ঠিক আছে, আর এখানে হবে তো আমাদের 10/100, ওকে। তা আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা এমন একটা ভ্যালু এখানে ধরে নেই যেটা আমাদের একেও কাটবে, একেও কাটবে এবং 3 বারে কাটবে। তো একটা কাজ করছি, যেহেতু সবার তলায় 100 আছে, তা আমরা একটা কাজ করছি, পুরো ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1000, ঠিক আছে, কারণ 1000-এ 3টে শূন্য আছে, মানে 3 বার 100 দিয়ে কাটলে কোনো প্রবলেম হবে না। এমন ভ্যালু অলওয়েজ ধরে নেবে যেটা তোমাদের প্রবলেম করবে না, ঠিক আছে, এটা অলওয়েজ ধরে নেবে। এবার কি করব, আমরা প্রথমে 9% দিয়ে বার করব। দেখো 9% মানে হচ্ছে 3 বার, মানে প্রথম বছরে এর 9% মানে 90, পরের বছরে 9% মানে 90, তারপরের বছরে 9% মানে 90, এবং এটা আছে এসআইতে অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে। তা সিম্পল ইন্টারেস্ট কত হবে, 90 + 90 + 90 অর্থাৎ 270 টাকা। তাহলে টোটাল আমরা কী বার করলাম, যে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত বেরোবে, 270 টাকা, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আবার আমরা 1000কে নেবো, কারণ এই সেম টাকাটাই ও কম্পাউন্ড ইন্টারেস্ট রাখছে। দেখো যৌগিক সুদ, যৌগিক সুদ লেখা আছে, এটা গুগল দিয়ে বাংলা করা, মানে এটা অ্যাকচুয়ালি জটিল সুদ। তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ 1000 টাকা, ঠিক আছে, সে কী করছে, সে 3 বছরে বিনিয়োগ করছে। দেখো 10%-এ বিনিয়োগ করছে, তাহলে প্রথম বছরে কত হবে 100, তারপরের বছরে কত হবে 100, তারপরের বছরে কত হবে 100। এবার এই 100 থেকে একটা 10% এখানে অ্যাড হবে, 100 10% মানে কত 10 টাকা। এই 100 থেকে একটা 10% অ্যাড হবে, এই 10 থেকে একটা 10% মানে সরি এই 100 থেকে একটা 10% অ্যাড হবে, আর এই 10 থেকে একটা 10% হবে, মানে 1 টাকা। তো এই টোটালটা হচ্ছে আমাদের 3 বছরের কি জটিল সুদ। তো টোটালটা করলে দেখো কত হচ্ছে, 300 আর 30 331। তো টোটাল দেখতে পাচ্ছি 331 টাকা আমাদের জটিল সুদ আসছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে দুটো, এই দুটোর মধ্যে তোমরা পার্থক্য কত পাচ্ছ ভালো করে বোঝো, এই দুটোর মধ্যে পার্থক্য কত পাচ্ছ, সেটাই তো লাভ। মানে তুমি যদি এসআইতে রাখতে তোমার টাকায় সুদ আসতো কত, 270 টাকা, আর তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টে দিচ্ছ তখন তোমার টাকাটা বেশি আসছে, তখন এটাই তো লাভ। কত লাভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, 61 টাকা আমার এখানে লাভ হচ্ছে। ভালো করে দেখো, 331 থেকে 270কে বাদ দিলে 61, আমাদের অঙ্কে 61-র ভ্যালু দিয়েছে কত, 1952, ঠিক আছে, ওকে 1952। প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট বার করলাম, তারপর আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলাম, দুটোর মধ্যে পার্থক্য পেলাম 61, এটাই তো লাভ।
অর্থাৎ তুমি কোনো জিনিস 270 টাকায় কিনে 331 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত? 61। ব্যাপারটা সেরকমই হচ্ছে। তো 61 টাকায় যদি ভ্যালু এত হয়, কারণ আমাদের লাভ 61, এখানে অঙ্কে বলছে 1952, তো একের ভ্যালু কত হবে? দেখো বেসিক্যালি কী হচ্ছে, 1952কে আমরা 61 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। আর এই হাজারের ভ্যালু কত হবে? হাজার কেন? কারণ কত টাকা তিনি ঋণ নিয়েছিলেন? তিনি ঋণ নিয়েছেন 1000 টাকা। তো এই 1000-এর ভ্যালু কত হবে? ঠিক আছে, ইন্টু তোমাদের 1000। তার মানে কী হবে? তার মানে এখানে একটা ভ্যালু বেরোবে যেটা লাস্টে 3টে শূন্য থাকবে। দেখো অনেকগুলো লাস্টেই, এটা লাস্টে 3টে শূন্য, এটা লাস্টে 3টে শূন্য, এটা লাস্টে 3টে শূন্য আছে। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, এই 61-র সঙ্গে কত দিয়ে গুণ করলে লাস্টে 2 আসে? আমরা জানি যাই হোক না কেন সংখ্যাটা লাস্টে তো 2 থাকতেই হবে, কারণ 2 × 1 করলে তবেই তো 2 আসবে, মানে লাস্টে এখানে 2000 আসবে শেষে। তো একটাই অপশানে আছে মার্কেট, এই দেখো 2। ক্লিয়ার হচ্ছে আশা করি। অর্থাৎ লাস্টের ক্যালকুলেশনকে কিন্তু অপশনের মাধ্যমে দারুণভাবে এড়ানো যায়, আর এটাই আমি তোমাদের আজকে শেখাচ্ছি যে কীভাবে অপশন টেস্টের মাধ্যমে লাস্টের ক্যালকুলেশন পার্টটাকে তুমি অমিট করে দিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আছে। এই প্রশ্নটা না এক্সামিনার তোমাকে ক্যালকুলেশন করিয়েই ছাড়বেন, এরকম একটা ব্যাপার করেছেন। সো আমাদেরও ক্যালকুলেশন করতে হবে, কিন্তু ফ্যাক্টরটা বুঝে নাও। বলেছে যে টোটাল রুপিস আছে 13,500 টাকা। এই 13,500 টাকাকে 20% বার্ষিক সুদের হারে 3 মাস অন্তর সুদ দিতে হবে, এইভাবে 6 মাস রাখা হয়েছে। তার মানেটা কি বোঝালো? তার মানেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে টোটাল 6 মাস, ঠিক আছে। তাহলে 3 মাস কবার আসবে? এই একবার 3 মাস আসবে, ঠিক আছে, আর এই একবার 3 মাস আসবে, তবেই তো 3 মাস প্লাস 3 মাস 6 মাস হবে। আর এটা কিন্তু বার্ষিক সুদ, মানে বার্ষিক হারে 20%, তার মানে 12 মাসে তুমি 20% সুদ দিচ্ছ। আমাদের তো 3 মাস কাউন্ট করতে হবে, কারণ 3 মাস অন্তর সুদ এখানে গিয়ে অ্যাড হবে, একবার এখানে গিয়ে সুদ অ্যাড হবে, আবার এখানে গিয়ে সুদ অ্যাড হবে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো 3 মাস পরে আসবে। তাহলে 3 মাসে সুদ কত হবে? দেখো 12 মাসে 20%, 4 দিয়ে ভাগ করলে 3 আসে, একেও 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে তোমাদের? 5%। অর্থাৎ 3 মাসে আমাদের অ্যাকচুয়ালি 5% করে সুদ দিতে হবে, কিন্তু এটা তো চক্রবৃদ্ধি সুদ। সো আমরা অ্যাপ্লাই করব এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করে আমরা এফেক্টিভ রেট বার করব। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স আর ওয়াই দুটোরই ভ্যালু হচ্ছে 5, এখানে 5 প্লাস 5 প্লাস 5 × 5 মানে 25, তলায় 100 মানে পয়েন্ট। এখানে কত হচ্ছে দেখো, আমাদের হচ্ছে 10.25। এই 10.25% হচ্ছে অ্যাকচুয়াল রেট। ভালো করে বুঝবে, 5% হারে 3 মাস অন্তর দেওয়া হচ্ছে, মানে এখানে একবার 5% করছো, একটা কিছু অ্যাড হচ্ছে, তারপর আবার 5% করছো, তার মানে সাকসিভ রেট চলছে। সাকসিভ রেট যখন হয়, মানে ক্রমিক ছাড়, ক্রমিক এখানে সুদ, তখন আমরা কি করছি, আসলে ক্রমিক ছাড়ও হয়, তখন প্রফিট লস পড়বো, এখানে সুদ। তো তখন দুটো ক্ষেত্রেই আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এফেক্টিভ রেট কী হবে আমাদের? 10.25%। এবার আমাদের যে প্রিন্সিপাল দেওয়া আছে সেটা দেখো, প্রিন্সিপাল কত দেওয়া আছে আমাদের? 13,500 টাকা, ঠিক আছে। তো 13,500 টাকা এটাই তুমি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেছিলে। তো তারপরে তোমাদের 10.25% হারে আমাদের সুদ দিলে, ঠিক আছে, সেটার কত হচ্ছে এটা করলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাবো। এখানে কী পেয়ে যাবো? টোটাল যে অ্যামাউন্ট সেটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ 6 মাস পরে মোট যে অ্যামাউন্ট আসবে সেটা আমরা পেয়ে যাবো। এখন তোমরা বলবে যে এটা করা তো টাফ কিছু নয়। দেখো এটা বলে দিচ্ছি। প্রথমে 13,500 টাকা 10% বার করো। 13,500 টাকা 10% বলতে কী বোঝায়? দেখো 100 10% হচ্ছে 10 টাকা, তাহলে 13,500 10% কী হবে? 1350 টাকা, ঠিক আছে। 13,050 টাকার, আচ্ছা 10.25% এটা হচ্ছে সুদ, এফেক্টিভ সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট, রেট এটা, ঠিক আছে, এটা রেট। তো এখানে যেটা বেরোবে এটা হচ্ছে সুদ বেরোবে, মানে আই বেরোবে, ইন্টারেস্ট বেরোবে। সেই ইন্টারেস্টকে এর সঙ্গে যোগ করলে আমরা এইখানে যে অপশানে ভ্যালুগুলো আছে সেগুলো পাবো, ঠিক আছে। তো 13,500 ইন্টু 10.25%, 10.25% মানে কি 1350। ক্লিয়ার হয়েছে? কত? 1350। আর আমাদের 0.25 আছে, দেখো 0.25 মানে হচ্ছে 1/4, আর নিচে একটা 100 আছে, মানে 1/4% বার করতে বলছে। তার মানে 1350-এর প্রথমে 1/4 বার করো, মানে 1350-কে 4 দিয়ে ভাগ করো, সেটাই হবে আমাদের অ্যান্সার। আর পার্সেন্টেজ আসবে, মানে একটা এখানে 100 চলে যাবে। বলো বুঝলে কি বুঝলে না? কি বললাম আমি? 0.25, এই যে 0.25 আছে এটা মানে হচ্ছে 1/4, কিন্তু এখানে 0.25 খালি নেই, 0.25-এর তলায় একটা 100ও আছে, তার মানে এখানে 0.25% আছে, তার মানে 1/4% আছে। 1/4% মানে কি? 1350, মানে 1350 না, এখানে বেসিক্যালি 13,500, কারণ আমাদের মূলটা তো এইটা। 13,500-র 1/4% বার করবো। তো 500-র 1/4% বার করলে কী হবে? 13,500/400, দুটো শূন্য কেটে গেল, তার মানে 4 দিয়ে ভাগ করলে, 135-কে ভাগ করলে যেটা হয় সেটাই অ্যান্সার হবে। তাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে
যে 4 3 12, ঠিক আছে, 4 3 12 মানে হচ্ছে 15, আবার 4 3 12 মানে 0.75, ঠিক আছে। আর এর সঙ্গে কী করতে হবে তোমাকে 33.75 অ্যাড করতে হবে, তবে তুমি এই 10.25 ভ্যালু পাবে। তাহলে 0.75 এটা হবে 3, এটা হবে 8। দেখো কার লাস্টে এই ভ্যালুটা আছে, দেখতে পাচ্ছি একটাই অপশান এই ভ্যালুটা আছে, এই দেখো 83.75। তো দিস উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে দেখি তুমি অ্যান্সারটা করতে পারবে। আমি আরেকবার এটাকে রিপিট করি, একটু স্পিডে বলেছি হয়তো, আসলে আমি হয়তো ওই যে খুব বেশি কথা বলেছি প্রথমে, তো সেই ব্যাপারটাকে একটু ভরপাই করার চেষ্টা করছিলাম জাস্ট। চলো বাদ দাও, ঠিক আছে। এসব মনে অনেক কিছু চলে, মানুষের মন তো। তা কী বলেছে আমি আরেকবার বলে দিচ্ছি, যে প্রতি 3 মাস অন্তর, তাহলে 6 মাসে 3 বার কতবার আসে, 3 মাস কতবার আসে, 2 বার আসে, একবার আর একবার, ঠিক আছে। তো 12 মাসে 20%, তাহলে 3 মাসে 5% সুদ হবে। এবার ইফেক্টিভ রেট কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই 100 ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পেলাম 10.25%। তো 13,500 টাকা 10.25% মানে হচ্ছে 10% মানে হচ্ছে 1350, আর 0.25% মানে হচ্ছে 33.75, যোগ করলে আমরা পাচ্ছি 83.75। একটাই অপশান দেখো লাস্টে আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন দেখো, এটা দারুণ প্রশ্ন। বলেছে 36,000 টাকার ওপর একটি নির্দিষ্ট বার্ষিক জটিল সুদে, আমরা জটিল সুদ পড়বো, বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে জমা রাখা হয় এবং 6 বছরে তা নিজের 3 গুণ হয়ে যায়। তাহলে 18 বছর পরে সেই অর্থ কত হবে? তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যে এখানে একটা অর্থ ছিল যেটা হচ্ছে এক্স, ঠিক আছে, সেটা 6 বছর পরে কত হয়ে যাচ্ছে, সেটা পরিণত হচ্ছে 3x-এ 6 বছর পরে, মানে বেসিক্যালি যা ছিল তার 3 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আবার 6 বছর ইউজ করব, তাহলে টাকাটা আবার 3 বছর 3 গুণ হবে, আবার 6 বছর ইউজ করব, তাহলে টাকাটা 3 গুণ হবে। তার মানে কি প্রতি একক সময়ের ব্যবধানে টাকাটা সেমভাবে বাড়বে। গ্যাপ যদি 6 বছর হয় তাহলে টাকাটা 3 গুণ হতে হতে যাবে। তাহলে টোটাল এই টাকাটা কত গুণ হয়ে যাবে, 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 27 গুণ হয়ে যাবে। দেখো এখানে কি থামলাম কেন, কারণ 6 প্লাস 6 প্লাস 6 করলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 18 বছর। তার মানে নিচেও বছর 18 হয়ে গেছে, আর ওপরে তাহলে 3 বার 3 গুণ বাড়বে, তাহলে অ্যাকচুয়াল টাকাটা যা ছিল তার 27 গুণ হয়ে যাবে এখানে। অর্থাৎ 36,000 ইন্টু তোমাদের 27 করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 6 ইন্টু 7, তার মানে দেখো লাস্টে আমাদের 72 থাকবে, কিন্তু দেখো সব অনেকগুলো অপশানই আছে, সো একবার চেক করে নাও, ঠিক আছে। তো বেসিক্যালি কী হবে আমাদের 36 ইন্টু 27 করলে আমরা পেয়ে যাবো। তো 6 7 42 2 হয়, তাগুলো 4, 7 3 21, আর এখানে 6 2 12, 21 আর 2 হচ্ছে 23, 23 আর 10 হচ্ছে তোমাদের 33 3, হাতে থাকলো তোমাদের 3, 3 2 6, 6 আর 3 হচ্ছে 9। তো এটা তোমাদের 9, জাস্ট আ মিনিট। ও হাতে একটা তোমাদের এখানে 4 ছিল, সেই 4টা আমি যোগ করিনি, 4টা এখানে যোগ করলে তোমাদের 7 হয়ে যাবে, ঠিক আছে। তো 972 কোথায় আছে দেখো, এই যে দিস উইল দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। জাস্ট গুণ করতে হবে আর কিছু না, করলে অ্যান্সার বেরিয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে বার্ষিক সুদের হারে 20%, বার্ষিক সুদের হার কত 20%, সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হচ্ছে, তাহলে 1 বছরে 16,000 টাকার পরিমাণ কত হবে? দেখো অর্ধবার্ষিক শব্দ অর্থ হচ্ছে 6 মাস অন্তর, ঠিক আছে। এবার তুমি ভাবো 1 বছরে 6 মাস কবার আসে, 1 বছর মানে 12 মাস, তার মানে বেসিক্যালি 2 বার আসবে। একবার 6 মাস আসবে, ঠিক আছে, একবার 6 মাস আসবে। তার মানে কি, তার মানে হচ্ছে সুদ এখানে একবার অ্যাড হবে, আবার সুদ কী হবে, সুদ এখানে একবার তোমার অ্যাড হবে। ক্লিয়ার হয়েছে, সুদ এখানে একবার অ্যাড হবে, আবার এখানে একবার অ্যাড হবে, ঠিক আছে। এবার একটা জিনিস ভাবো, এটা তো 12 মাসের সুদের হার দেওয়া আছে, তো 12 মাসে যদি 20% হয়, 6 মাসে কী হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা 6 পাই, তাহলে 20কেও তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত পাবে 10%, ঠিক আছে। মানে 6 মাসে তোমাদের সুদ হবে কত 10%, তোমাদের 6 মাসে সুদ হবে। এরকম যখন থাকবে তখন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 আমরা ইউজ করবো। তোমার 10 ইন্টু 10 মানে এখানে থাকবে তোমাদের 1, ঠিক আছে। এখানে কাটাকুটি করলে যোগ করলে তোমাদের হয় 21%। তো ওভারঅল আমাদের ভ্যালু কত আসবে, 21% আসবে। অর্থাৎ 16,000 টাকার 21% 16,000 সঙ্গে গুণ হবে, তবেই আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। দুটো শূন্য কাটো, দেখতে পাচ্ছ 16 1 0, 16 1 16, হাতাগুলো 1, 16 32 আর 1 33। এইটা হচ্ছে তোমার সুদ, এবং এটা 16,000 সঙ্গে তোমার অ্যাড হবে, ঠিক আছে। তার মানে লাস্টে তোমাদের 9360 থাকবে। তো 9360 দেখো একটাই অপশানে আছে মার্কেট। ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে।
তো এই 15টা প্রশ্ন তোমাদের ছিল, ঝাঁসু প্রশ্ন ছিল এবং তার ঝাঁসু সলিউশন আমি দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ অপশন টেস্ট দিয়ে কীভাবে করবে, কীভাবে তোমরা ওয়েটেড অ্যাভারেজ ইউজ করবে, কীভাবে অ্যালিগেশন ইউজ করবে, কীভাবে বড় বড় ভাগ থাকলে তাকে অ্যাপ্রক্স মেথডে ক্যালকুলেশন করবে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কিন্তু এগুলো আসবে। তাছাড়া এক্সামিনার চাইলে তোমাদের পয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করিয়ে নিতে পারেন, সেটাও আসবে, সেটাও দেখিয়েছি একটু আগে, ঠিক আছে, কীভাবে তোমরা ক্যালকুলেট করবে। ভগ্নাংশে পার্সেন্টেজ থাকলে যেমন 0.25% বলতে কী বোঝায়, এগুলো তোমাদের কিন্তু এখানে করে দেখালাম। এর যে দ্বিতীয় পার্ট আসবে সেটা কিন্তু আরও জবরদস্ত হবে। ওকে, থ্যাংক ইউ।